আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাসে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের বিগত 4-5 বছরের বোর্ড প্রশ্ন সলভ করব। তো এখানে প্রশ্ন সলভিংয়ের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার মাথায় রাখবো। আমরা বিভিন্ন বোর্ডের একটি নির্দিষ্ট টপিক থেকে যে প্রশ্নগুলো আসে এভাবে ওই প্রশ্নগুলো আমরা একসাথে সলভ করব। অর্থাৎ একটা একই টপিকের এমসিকিউ যদি আমরা সলভ করি সবগুলা বোর্ডের, তো এগুলো আমাদের ক্যাচ করতে সুবিধা হবে আর কি। তো চলো শুরু করা যাক। যেমন প্রথম প্রশ্নে বলা হচ্ছে বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক। আমরা জানি জড়তা এটা ডিপেন্ড করে ভরের উপর, জড়তা হচ্ছে ভরের উপর ডিপেন্ড করে, কিন্তু গতি জড়তা এটা ডিপেন্ড করে বস্তুর ভর এবং বেগ দুইটার গুণফলের উপর, অর্থাৎ বস্তুর ভর বেগের উপর। ওকে, নেক্সট প্রশ্ন যে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী মৌলিক বল কয়টি। আমরা জানি মৌলিক বল 4 প্রকার: মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এর মধ্যে মহাকর্ষ বল এটা নিয়ে একটু আলোচনা করি। যে মহাকর্ষ বল কাজ করে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে। যেমন বিজ্ঞানী নিউটন মহাকর্ষ বলের জন্য যে সূত্র দিচ্ছে আমরা জানি যে M1 এবং M2 দুইটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে F = G(m1m2/r²). এটা আমাদের জানা আছে। তো এটা হচ্ছে মহাকর্ষ বল। তারপর তড়িৎচুম্বকীয় বল নিয়ে বিজ্ঞানী কুলম্ব উনি হচ্ছে সূত্র দিচ্ছেন যে দুইটা স্থির চার্জ এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, অথবা দুইটা চুম্বক মেরু এদের মধ্যে ক্রিয়াশীল বল, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। একটা ফর্মুলা আছে 1/4πε0 q1 q2/r²। ওকে, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল কাজ করে একটা পরমাণু, এই পরমাণু ধরো এটা একদম সেন্টারে যে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন থাকে, আর কে থাকে? নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রনের মধ্যে কাজ করে হচ্ছে সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বল এটা কাজ করে মূলত ভাঙনশীল কোনো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে, মানে যেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা অনেক বেশি থাকে, ওই বেশি প্রোটন পরস্পরকে যখন বিকর্ষণ করে, অর্থাৎ ভিতরে প্রবল বল সৃষ্টি হয়, ওই বলের কারণে নিউক্লিয়াসটা ভেঙে যায়। অনেকগুলা প্রোটন, যেমন একটা হেভি নিউক্লিয়াস ধরো ইউরেনিয়াম, এটার মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, অর্থাৎ প্রোটন আছে 92টা। তো 92টা প্রোটন যখন একসাথে ধাক্কা দেয়, ভিতর থেকে একসাথে ধাক্কা দেয়, ভিতরে প্রবল বিকর্ষণ বল সৃষ্টি হয়, তখন নিউক্লিয়াস ভেঙে যায়। এই নিউক্লিয়াস যখন ভেঙে যায় তখন মূলত দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, অর্থাৎ বিটা ক্ষয়ের জন্য দায়ী মৌলিক বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ওকে, নেক্সট প্রশ্ন এখানে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা। আমরা জানি 4টা যে মৌলিক বল এর মধ্যে মহাকর্ষ বল এটার জন্য দায়ী কণা হচ্ছে গ্রাভিটন। মহাকর্ষ বলের জন্য দায়ী কণা হচ্ছে গ্রাভিটন। এবং তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী কণা হচ্ছে ফোটন। আর দুর্বল নিউক্লিয় বল এটার জন্য দায়ী কণা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কণা হচ্ছে বোসন। এবং সবল নিউক্লিয় বল এটার জন্য দায়ী কণা হচ্ছে মেসন। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের দায়ী কণা কোনটা? এটা হবে বোসন। ওকে, নেক্সট প্রশ্ন এখানে ফোটন কণার বিনিময়ে কোন বল কার্যকর হয়। এই যে আগের প্রশ্ন থেকে আমরা এটার এক্সপ্লেনেশন থেকে জানতে পারি যে ফোটন কণা এটার জন্য কার্যকর বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন ধরনের গতির ক্ষেত্রে বল ও বলের দিকে বস্তুর স্বর্ণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে বল যেদিকে হবে, ধরলাম এইদিকে বল এবং স্মরণ একই দিকে হতে হবে, কারণ থিটা হচ্ছে কত? 0 ডিগ্রি। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আর একই দিকে হয়, তাহলে এটা হবে একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে 0 ডিগ্রি হবে না, কোণের মান বেড়ে যাবে। তারপরে প্রশ্ন মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়। এটা আমরা জানি 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে কি? মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, পরের প্রশ্নে বলা হচ্ছে যে বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল। আমরা জানি আণবিক গঠনের জন্য দায়ী বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। যেমন একটা অণু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্লাস সোডিয়াম আয়ন থাকে এবং মাইনাস কি থাকে? ক্লোরিন। তো এখানে প্লাস আর মাইনাস এরা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে, এদের মধ্যে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল কাজ করে। অর্থাৎ
আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য তড়িৎচুম্বকীয় বল কাজ করে। তারপরের প্রশ্ন 8 নাম্বার, ইউরেনিয়াম ও থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? একটু আগে আমরা জানি যে সবল নিউক্লিয় বল যদি থাকে তাহলে নিউক্লিয়াস স্টেবল অবস্থায় থাকে, এবং দুর্বল নিউক্লিয় বল যখন থাকে তখন নিউক্লিয়াস ভেঙে যায়, তখন এদের মধ্যে বিটা কণা ক্ষয় হয়। ওকে, 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ? আমরা জানি ঘর্ষণ বল এটা সংরক্ষণশীল বল না, কারণ সংরক্ষণশীল বলের সংজ্ঞা হচ্ছে যে যেই সকল বল পুনরায় ফেরত পাওয়া যায় তাকে সংরক্ষণশীল বল বলে। কিন্তু আমরা যদি 2 হাতের তালু ঘষা দেই তাহলে যে তাপ উৎপাদন হয় ওই তাপ আর ফেরত পাওয়া যায় না, এটা পরিবেশে হারায় যায়। তাহলে ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। সান্দ্র বলটা হচ্ছে যে সকল লিকুইড, যে সকল তরল পদার্থের মধ্যে সান্দ্রতা বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে পড়বো আমরা। পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে সান্দ্রতা নিয়ে ডিটেলস বলা আছে। তো ওই লিকুইডের মধ্যে যে বল এটা মূলত আসলে সান্দ্র বল, আর ঘাত বল হচ্ছে অল্প সময়ে খুব বেশি পরিমাণ বল, এটা হচ্ছে ঘাত বল। এই তিনটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এখানে সংরক্ষণশীল হচ্ছে অভিকর্ষীয় বল। আমরা এই এমসিকিউ যখন এক্সপ্লেন করব তখন এই যেমন সংরক্ষণশীল বল আমরা জানলাম, অভিকর্ষীয় বল অন্য কোনো এমসিকিউ বাকি তিনটা সম্পর্কে আসতে পারে, এই জন্য ওই অপশনগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো আর কি। ওকে, 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল বল কাজ করে? একটু আগে আমরা জানলাম যে ফোটন কণার জন্য হচ্ছে স্থির তড়িৎ বল বা তড়িৎচুম্বকীয় বল, আর গ্র্যাভিটনের জন্য হচ্ছে মহাকর্ষ বল, এবং মেসনের জন্য কাজ করে হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং বোসনের জন্য কাজ করে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে মেসন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এটার উপর মোট কয়টি বল কাজ করে? তো আমরা একটা বস্তু ড্র করি, দেখো একটা অমসৃণ তল, বলা হচ্ছে এটা একটা অমসৃণ তল, এই তলের মধ্যে একটা বস্তু রাখলাম, তাহলে এটার মধ্যে কয়টা বল কাজ করে? আমরা জানি নিচের দিকে কাজ করে, যে কোনো বস্তু নিচের দিকে কাজ করে হচ্ছে ওজন বল, তাহলে তার বিপরীত দিকে কাজ করবে কি বলো তো? বিপরীত দিকে কাজ করবে হচ্ছে প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল। আমরা মাটির মধ্যে হাঁটতে পারি কিসের জন্য? প্রতিক্রিয়া বলের জন্য। এবং একটা বস্তুকে আমরা যে দিকে ধাক্কা দিই, যদি কোনো একদিকে ধাক্কা দিই, এই ধাক্কার দিকে কাজ করে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আর বিপরীত দিকে কাজ করে হচ্ছে ঘর্ষণ বল। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে, অর্থাৎ আমরা ধাক্কাটা দিব না আর কি, অর্থাৎ এই বলটা প্রযুক্ত বলটা কার্যকর হবে না, বাদ বাকি 3টা বল কার্যকর হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3টা বল। কি কি? ওজন বল, প্রতিক্রিয়া বল এবং হচ্ছে ঘর্ষণ বল। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। আমাদের 12 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে 3টি সমমানের বল একই বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের অনুপাত কোন দিকে হবে? আমরা জানি যে কোনো একটা স্থির বিন্দু তার চারপাশে 360 ডিগ্রি কোণ হয়, তাই না? স্থির বিন্দুর চারপাশে হয় 360 ডিগ্রি কোণ। তো এখন যদি আমরা 3টা বল থাকে, 3টা সমমান, তাহলে 3টাকে যদি 3 দিকে দেই তাহলে এখানে কত হবে? 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি এবং এখানেও 120 ডিগ্রি। যেহেতু বল সমান তাহলে কোণও সমান হবে, তাহলে রেজাল্ট হচ্ছে গ নাম্বার। আচ্ছা, পরের প্রশ্ন বলছে নিচের বলগুলির মধ্যে 13 নম্বর প্রশ্ন ছিল যে নিচের বলগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল? একটু আগে আমরা জানলাম যে আমাদের মৌলিক বল হচ্ছে 4টা, এই 4টা বলের যদি আমরা তুলনা করি, অর্থাৎ আপেক্ষিক যে তুলনা, কোনটার তুলনায় কোনটা বড়, এর মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলকে আমরা যদি 1 বিবেচনা করি, তাহলে মহাকর্ষ বলের তুলনায় সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻41 গুণ, এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻30 গুণ, এবং তড়িৎচুম্বকীয় বল এটা 10⁻39 গুণ। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। নিচের বলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীকে সবল নিউক্লিয় বল। আচ্ছা, এরপরের প্রশ্নে যাও। বলছে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? তো ধরলাম এটা সাইকেলের চাকা, এটা যাচ্ছে এদিকে, সাইকেলের বেগ হবে এদিকে,
এবং আমরা জানি যে কোনো বস্তু যেদিকে যায় তার বিপরীত দিকে কাজ করে হচ্ছে ঘর্ষণ বল এফএস, অর্থাৎ মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রি। যদি আমরা বিপরীতভাবে চিন্তা করি যে সাইকেলের বেগ যদি এই দিকে যায়, যে সাইকেলের চাকা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই ঘর্ষণ বল কাজ করে অলওয়েজ গতির বিপরীত দিকে। এইবারও অ্যাঙ্গেল হবে কত? 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। ওকে, তারপরে বলা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় নিচের কোন বল ক্রিয়াশীল? আমাদের যে 4টা মৌলিক বল এর মধ্যে নিউক্লিয়াস স্থায়ী অবস্থায় থাকে সবল নিউক্লিয় বলের জন্য, আর নিউক্লিয়াস ভেঙে যায় তখন কাজ করে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয়ার বেলায় যখন নিউক্লিয়াস ভেঙে যায় তখনই তেজস্ক্রিয় ক্ষয় হয়, অর্থাৎ বিটা কণা বের হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন, যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বস্তুটির গতি জড়তার কারণে কি ঘটবে? বস্তুর গতি জড়তার কারণে কি ঘটবে? তাহলে দেখো, এই যে আমরা বস্তু ড্র করলাম, যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে, বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তো এখান থেকে যদি আমরা এই যে বৃত্তাকার পথে আমরা জানি ঘুরে হচ্ছে কেন্দ্র বিমুখী বলের কারণে, বলের জন্য। তো যদি আমরা বৃত্তাকার বল প্রত্যাহার করে নিই তাহলে বস্তু কী হবে? ঘোরার সময় বস্তু যখন এই যে এই দিকে যায়, ধরলাম এটা বস্তু এইদিকে ঘুরতেছে, তো এই বৃত্তাকার বল যদি প্রত্যাহার করে নেওয়া হয় তখন বস্তু এরকম স্পর্শক বরাবর বাইরে ছুটে যাবে, তাই না? স্পর্শক বরাবর বাইরে ছুটে যাবে, অর্থাৎ আমাদের ফার্স্ট অপশনটা ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। হ্যাঁ, বস্তুর বেগ তো এই দিকে কাজ করে, অর্থাৎ এই দিকে ছুটে যাবে। তার মানে সেকেন্ড অপশনটাও ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে, মানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের ভিতরে আসবে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের ভিতরে না, এইটা হবে না, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের ভিতরে আসবে না, যাবে হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন 1 and 2, অর্থাৎ ক নাম্বার অপশন। ওকে, 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনো বস্তুর উপর নিট বল শূন্য হলে স্থির থাকবে। কোনো বস্তুর উপর নিট বল শূন্য হলে কি স্থির থাকবে? তো এখানে বেগ স্থির থাকবে কিনা, তারপর হচ্ছে ত্বরণ এবং হচ্ছে গতিশক্তি। তাহলে এটা আমরা হচ্ছে নিউটনের গতির যে সূত্র, নিউটনের গতিসূত্র থেকে এক্সপ্লেন করতে পারি। নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি, প্রথম সূত্র থেকে আমরা জানি যে বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই গতিতে চলতে থাকবে। অর্থাৎ বাহ্যিক বল যখন শূন্য হয় তখন স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু একই গতিতে চলে। একই গতিতে চলা এর মানে হচ্ছে বেগ ধ্রুবক থাকে, বেগ ধ্রুবক বা স্থির। ধ্রুবক যে কথা, স্থির একই কথা। তাহলে বেগ স্থির থাকবে, এটা ঠিক আছে। আর হচ্ছে বেগ যদি স্থির থাকে, আমরা গতিশক্তি ইকে সমান জানি ½ mv²। বেগ যদি স্থির থাকে তাহলে গতিশক্তি কী হবে? স্থির থাকবে। তার মানে গতিশক্তি ঠিক আছে, কিন্তু ত্বরণ স্থির থাকবে না। কেন থাকবে না? আমরা জানি ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যদি বেগ স্থির থাকে তাহলে ত্বরণ স্থির থাকা পসিবল না। তার মানে অ্যান্সার হচ্ছে 1 and 3, অর্থাৎ খ নাম্বার। ওকে, পরের প্রশ্নে আসব। বলা হচ্ছে সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? একটু আগে আমরা দেখলাম যে সাইকেলের বেগ, ধরলাম সাইকেলের বেগ এদিকে এবং চাকার যে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপরের প্রশ্নে আসব। এরপরের প্রশ্ন বলা হচ্ছে 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? একই প্রশ্ন দেখো বারবার যশোর বোর্ড 22, মানে আমাদের অল্প কয়টা কোয়েশ্চেন অল্প কয়টা টপিক থেকে বারবার প্রশ্ন আসে। তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কাজ করে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একটু আগে আমরা দেখলাম দুর্বল নিউক্লিয় বল। তারপরে 16 নম্বর, যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল যদি প্রত্যাহার করে নেওয়া হয়। আমাদের 18 নাম্বার শুরু করতে হবে, আমরা 17-এর পর একটু পিছনে চলে গেছিলাম। 18 নাম্বার, সাঁতার কাটার ভিত্তি হলো নিউটনের কোন সূত্র? নিউটনের প্রথম সূত্র। কেন? আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই নিউটনের তৃতীয় সূত্র। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সাঁতার কাটার সময় আমরা হাত দিয়ে, মনে করো এইদিকে আমি সাঁতার কাটতেছি, হাত দিয়ে আমরা পিছনের দিকে বল দেই, দুই হাত দিয়ে পিছনের দিকে দুই দিকে বল দিই, লব্ধি বল কাজ করে মাঝামাঝি এবং আমরা অপোজিট ডিরেকশনে যাই, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে অ্যান্সার।
পরের প্রশ্ন বলা আছে ঘড়ির কাঁটার গতি কোন গতির উদাহরণ? ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্তিক গতির উদাহরণ। পর্যাবৃত্তিক গতি কী জিনিস? যদি কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর এবং নির্দিষ্ট দিক থেকে অর্থাৎ একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তাকে বলে কি? পর্যাবৃত্তিক গতি। পরের প্রশ্ন বলা হচ্ছে কোনো বস্তুর উপর নিট বল শূন্য হলে বস্তুর কী কী ঘটে? বস্তুর নিউট বল যদি শূন্য হয় অর্থাৎ বাহ্যিক বল শূন্য হয়, তাহলে বস্তু সমবেগে চলে। একটু আগে আমরা দেখলাম নিউটনের প্রথম সূত্র ছিল যে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু একই গতিতে চলে। অর্থাৎ বাহ্যিক বল যখন শূন্য হয় বস্তুর বেগ একই থাকে। একই থাকার অর্থ কী বলতো? সমবেগে চলবে, অর্থাৎ সমবেগে চলবে। সমত্বরণে এটা হবে না। কেন হবে না? কারণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যদি সমবেগে চলে তাহলে ত্বরণ শূন্য হবে না। তারপর গতিশক্তির পরিবর্তন হবে না, অর্থাৎ গতিশক্তি একই থাকবে। কেন থাকবে? আমরা জানি ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বেগ যেহেতু একই, তাই গতিশক্তিও কী হবে? একই হবে। আচ্ছা, ওকে, এবার 21 নম্বর প্রশ্নে খেয়াল করো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। বলা হচ্ছে 0.1 কেজি ভরের একটা স্থির বস্তু কণার উপর 1 নিউটন বল 1 সেকেন্ড ক্রিয়া করলে ত্বরণ কত? এখানে দেওয়া আছে যে বস্তুর ভর এম ইকুয়াল হচ্ছে 0.1 কেজি এবং বল 1 নিউটন। আমরা জানি এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল এম এ, তাহলে এ ইকুয়াল হবে এফ বাই এম, অর্থাৎ 1/0.1। তাহলে রেজাল্ট হচ্ছে 10, অর্থাৎ অপশন গ। ওকে, তারপরের প্রশ্নে যাও। এখানে বলা হচ্ছে প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুটির পরিণতি কী হবে? এখানে বল যদি অপসারণ করা হয় অর্থাৎ এফ ইকুয়াল যদি শূন্য হয়, তাহলে বস্তুর পরিণতি কী হবে? দেখো, বস্তুর মধ্যে কিন্তু ত্বরণ ছিল। আগের প্রশ্নে আমরা দেখলাম ত্বরণ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে বল যদি শূন্য হয়, তাহলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জানি যে বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই গতিতে চলতে থাকবে। বাহ্যিক বল শূন্য মানে কি বলতো? বাহ্যিক বল এফ ইকুয়াল শূন্য হলে, এটা যদি ম্যাথমেটিক্যালি লিখি, এফ ইকুয়াল শূন্য হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু একই বেগে যাবে, অর্থাৎ বস্তুর বেগ ভি একই থাকবে। একই মানে কি? ধ্রুব থাকবে, তাই তো? বস্তুর বেগ ধ্রুবক থাকবে, একই বা ধ্রুবক থাকবে। তার মানে বস্তুটা সমবেগে চলতে থাকবে, সমবেগে চলবে। ওকে, এরপরে দেখো, পরে সবগুলো প্রশ্ন হচ্ছে ঘাত বল ও বলের ঘাত সংক্রান্ত। তোমরা নিশ্চয়ই জানো ঘাত বল কাকে বলে। খুব অল্প সময়ে অনেক বড় মানের বল অ্যাপ্লাই হলে তাকে কী বলে? ঘাত বল বলে। এবং বলের ঘাত বলে হচ্ছে যে জে ইকুয়াল এফ টি, এটা হচ্ছে বলের ঘাত। যে বল ও সময়ের গুণফলকে বলে কি বলতো? বলের ঘাত। ওকে, তো প্রশ্ন বলা হচ্ছে যে 10 গ্রাম ভরের একটি বল এত বেগে উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেল। তো আমরা একটা দেয়াল ড্র করি এখানে, যে এটা হচ্ছে একটা দেয়াল, এই হচ্ছে একটা দেয়াল। 10 গ্রাম ভরের একটা বল এই দিক থেকে আসতেছে, বলটা হচ্ছে 10 গ্রাম, এটা আনুভূমিকভাবে আসতেছে, আনুভূমিকভাবে এটাতে আঘাত করলো। আঘাত করার পরে এখানে আঘাত করার পরে আবার একই দিকে আবার ফিরে গেল। ওকে, বলটার ভর কত? 10 গ্রাম, তাহলে 10/1000। এবং বলটার বেগ কত? বেগ হচ্ছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিই আমরা, তাহলে 100 দিয়ে ভাগ করা লাগবে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 1 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর বলা হচ্ছে বলটা একই বেগে ফিরে গেল, অর্থাৎ আমরা এটাকে প্রথমটাকে আমরা আদিবেগ ধরি, প্রথমটাকে ধরি আদিবেগ যেটা এদিকে যাচ্ছিল,
এবং যেটা ফেরত আসতেছে এটা হচ্ছে শেষ বেগ। একই বেগে যদি ফেরত যায় তাহলে এটাও হবে কত 1 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটার পার সেকেন্ড না, যেহেতু অপশনে দেওয়া আছে ডাইন, খেয়াল করো অপশনে আছে ডাইন সেকেন্ড, মানে নিউটন না, দেওয়া আছে কি ডাইন সেকেন্ড, তার মানে সিজিএস করতে হবে। তার মানে আদিবেগ পাচ্ছি আমরা কত 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ কত, এটাও কত হবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা সেন্টিমিটার পার সেকেন্ডই রাখবো, এবং ভরটাকে আমরা গ্রামে রাখবো, গ্রাম 10 গ্রাম। ভরটাকে 1000 লেখার মানে 1000 দিয়ে ভাগ করার দরকার নাই, আমরা সিজিএস এটা সলভ করব। তাহলে এখানে চাচ্ছে দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত। তো আমরা জানি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, অর্থাৎ বলের ঘাত যে সমান ছিল এফ, যে সমান এফটি, আবার এখান থেকে যে সমান ডেল পি লেখা যায়। একটা প্রমাণ আছে এখানে, ছোট্ট একটা প্রমাণ। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, অর্থাৎ ডেল এম ভি। এখানে ডেল এম ভি, এখানে ডেল দ্বারা হচ্ছে ভরের পরিবর্তন বোঝায় না, বরঞ্চ বেগের পরিবর্তন বোঝায়। অর্থাৎ আমরা এম ইন্টু ভি মাইনাস ইউ লিখতে পারি। তাহলে এম এর মান কত ছিল, এম এর মান ছিল 10, ইউ এর মান কত ছিল 100, ভি এর মান ছিল 100, ইউ এর মান ছিল আবার 100। তবে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমাদের দেয়ালের মধ্যে যে দিক থেকে আঘাত করতেছিল, এই যে এরকম দেয়াল ছিল, যে দিক থেকে আঘাত করতেছিল তার বিপরীত দিকে ফেরত যাচ্ছিল। অর্থাৎ আদিবেগটা যদি পজিটিভ ধরি আমরা, তাহলে শেষ বেগকে নেগেটিভ ধরতে হবে, অথবা আদিবেগকে নেগেটিভ ধরলে শেষ বেগকে পজিটিভ ধরতে হবে। তো আমি আদিবেগটাকে নেগেটিভ ধরলাম, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 100 হবে। একটা বেগ নেগেটিভ আর একটা বেগ পজিটিভ, তাহলে এটা আমি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর কি। এই বেগটাকে আমি নেগেটিভ বেগ কনসিডার করলাম। ওকে, তারপর এখানে 10 ইন্টু 200, অর্থাৎ রেজাল্ট হবে 2000 ডাইন সেকেন্ড। ইউনিটটা মনে রাখবা, সিজিএস ইউনিট ডাইন সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন 24 নাম্বার। তো এখানে বলা হচ্ছে যে একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ধরে ক্রিয়া করে। তাহলে এফ হচ্ছে 600 নিউটন, সময় হচ্ছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। ভরবেগের পরিবর্তন কত, ভরবেগ ডেল পি ইকুয়াল হোয়াট। আমরা অলরেডি একটু আগে বলছি যে আমাদের জানি বল লেখা যে সমান এফটি, আবার যে সমান কি লেখা যায় ডেল পি, তাই না? ডেল পি সমান এফটি, যে সমান এফটি, এবং এখান থেকে ক্যালকুলেশন করলে যে সমান ডেল পিও আসে, ডেল পি ভরবেগের পরিবর্তন। তো এখানে যেহেতু ভরবেগের পরিবর্তন চাওয়া হচ্ছে, তাহলে এখানে বল কত দেওয়া আছে 600 নিউটন, এটার সাথে হচ্ছে 1 মিনিট সময়, মানে 60 গুণ করবো, তাহলে রেজাল্ট কত হবে 600 ইন্টু 60, অর্থাৎ 3.6 ইন্টু 10⁴ কেজি মিটার পার সেকেন্ড হবে। ওকে, এটা হবে রেজাল্ট, ক নাম্বার। পরের প্রশ্নে আসা, বলের ঘাত জে এর একক কোনটি। বলের ঘাতের একক চাওয়া হচ্ছে। তো বলের ঘাত জে সমান এফটি, এই সেন্সে এখানে বলের একক হচ্ছে নিউটন, এবং সময়ের একক কী বলতো সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড। তাহলে রেজাল্ট হবে ডি নাম্বার, ঘ। এটার আরও একটা একক হচ্ছে আমরা জানি জে সমান ডেল পি, তাহলে ডেল পি হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো অপশন যদি এটা থাকে কেজি মিটার পার সেকেন্ড, এটা হবে আর কি। 26 নম্বরে আসা, বলছে বলের ঘাত দ্বারা কি বোঝায়। বলের ঘাত দ্বারা বোঝায় টর্ক, না টর্ক বোঝাবে না, কারণ টর্ক টাও ইকুয়াল টু আমরা জানি আই আলফা অথবা আর ক্রস এফ, যে ব্যাসার্ধ ভেক্টর এবং বল প্রযুক্ত বল এটাকে ক্রস গুণন করলে টর্ক পাওয়া যায়, অথবা জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণ আলফা এটাকে গুণ করলে টর্ক পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে না, জড়তার ভ্রামক বোঝায় এটাও না। বলের ঘাত দ্বারা বোঝায় রৈখিক বেগের পরিবর্তন। একটু আগে আমরা যেটা জানলাম যে জে সমান আমরা বলছি ডেল পি, অর্থাৎ রৈখিক বেগের পরিবর্তন। 27 নাম্বার, 27-এ বলা হচ্ছে যে বলের ঘাত এর একক নিম্নের কোন রাশির একক একই ভরবেগের। যে সমান আমরা বলছি ডেল পি, তাই বলের ঘাতের একক আর ভরবেগের একক সেম হবে। আচ্ছা, 28-এ বলা হচ্ছে বলের ঘাতের একক কোনটি।
বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কারণ একটু আগে যেটা জানলাম ভরবেগের পরিবর্তন আর এটার কি সেম হবে। ওকে, 29-এ যাও, বলের ঘাতের মাত্রা সমীকরণ। দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা 3বার আসছে, 17 সালে, 23 সালে এবং আরেকটা বটে 23 সালে। তার মানে আমাদের এই যে স্পেসিফিক কিছু টপিক এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে। যেমন বলের ঘাত থেকে দেখলাম আমরা অনেকবার প্রশ্ন আসছে। এই জন্য যে এমসিকিউগুলো এখানে বারবার আসতেছে এই টপিকগুলো আমাদের একটু বই থেকে ডিটেল জেনে নিব আমরা। মানে নিজেরা সলভ করতে পারলে তো ভালো, আমার যতটুকু কনসেপ্ট আছে এখান থেকে যদি সলভ করতে পারি ভালো। যদি মনে হয় যে এই ব্যাপারটা আমার কাছে আননোন লাগতেছে আর এই টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে, সেক্ষেত্রে আমরা এইটা একটু বই থেকে চোখ বোলায় নিব। ওকে, এখানে বলছে বলের ঘাতের মাত্রা সমীকরণ কোনটি। তো আমরা মাত্রা বের করি। আমরা জানি বলের ঘাত জে ইকুয়াল এফটি, সংজ্ঞা থেকে এটা জানি যে ঘাত বল এবং সময়ের গুণফলকে কী বলে, বলের ঘাত। এই যে ঘাত বলা সময়ের গুণফল। এখন তুমি বলো যে বলের মাত্রা কি জানি আমরা, এম এল টি ইনভার্স 2, এবং সময়ের মাত্রা কি জানি বলো তো, টি। মাত্রা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে এখানে ফাইনালি কী কী আসতেছে যে এম এল টি এর পাওয়ার এখানে -2 আর এখানে কত +1, তাহলে কত থাকতেছে -1। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ক, এম এল টি ইনভার্স 1। ওকে, 30 নাম্বার। এখানে বলা হচ্ছে যে 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে এফ ইকুয়াল হচ্ছে কত, 4 নিউটন। সময় কত বলো তো, 1 সেকেন্ড। ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত, ডেল পি ইকুয়াল হোয়াট। আমরা অলরেডি জানি যে জে সমান এফ টি, আবার জে সমান কি জানি আমরা, ডেল পি। তাহলে ডেল পি সমান লেখা যায় এফ টি। তাহলে এখানে হচ্ছে 4, টি এর মান কত বলো তো 1, রেজাল্ট হবে 4 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন খ। ওকে, 30-এর অপশন হচ্ছে কত, খ। নেক্সট কোয়েশ্চেন 31 নাম্বার। এখানে বলা হচ্ছে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। বলের ঘাত যে সমান আমরা জানি এফটি, কিন্তু আবার বলের ঘাত যে সমান আমরা জানি ডেল পি। তো এখানে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন হার না। যদি পরিবর্তন হার বোঝায় তখন হবে ডেল পি বাই ডেল টি। এটা হবে না আর কি, তার মানে এক হচ্ছে না। এরপরে দেখো এখানে কিন্তু অপশন টেস্ট করলে বোঝা যায় আর কি। যেমন এক যেহেতু হচ্ছে না, তুমি টাইম সেভ করার জন্য এক ছাড়া যে অপশনগুলো আছে, যেমন এখানে প্রত্যেকটার মধ্যে অ্যান্সার হচ্ছে 2টা করে, প্রত্যেকটার মধ্যে দেখো 2টা করে। তার মানে বাকি 3টার মধ্যে কিন্তু এক আছে, এটার মধ্যে এক আছে, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তার মানে হবে কোনটা, হবে হচ্ছে গ নাম্বারটা। তারপর আমরা বাকি 2টা একটু আলোচনা করি। দেখো যে বলের ঘাত হচ্ছে বল ও বলের ক্রিয়াকালের গুণফল, অর্থাৎ যে সমান এফ টি। এই যে বল এবং বলের ক্রিয়াকাল অর্থাৎ সময়ের গুণফল। তারপর হচ্ছে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল পি। তাহলে রেজাল্ট হচ্ছে গ। আচ্ছা, 32 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে, অর্থাৎ সময় কত, ডেল টি হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, এখানে একটু কাজ করি আমরা। রকেট উড্ডয়ন রিলেটেড আমাদের ফর্মুলাগুলো একটু লিখে নেই। দেখো এখানে রকেট উড্ডয়ন রিলেটেড আমরা 4টা ফর্মুলা শিখছি। এর মধ্যে একটা হচ্ছে যে রকেটের বল, এটা হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। যাদের এটা রকেটের থিওরিটা পড়া নেই একটু দেখে নিতে হবে। শুধু এইখানে এইটুকু ক্লাস করি কিংবা এমসিকিউ বুঝে কিন্তু এটা ক্যাচ করা যাবে না। তো আমরা জানি রকেট উড্ডয়নের ক্ষেত্রে রকেটের যে ধাক্কা বা রকেটের বল, এটা হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। আর রকেটের যে ত্বরণ, এটা হচ্ছে 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এটা হচ্ছে রকেটের বল। তো বল বের করার জন্য 2টা জিনিস লাগে, একটা হচ্ছে জ্বালানির হার, এই ডেল এম বাই ডেলটি হচ্ছে জ্বালানির হার, এটা হচ্ছে জ্বালানির হার। আর এই ভিটা হচ্ছে জ্বালানির বা গ্যাসের বেগ। আর ত্বরণ বের করার সময় এখানে আগের মতো বেগ লাগবে এবং জ্বালানি হার লাগবে, এবং আরেকটা বিষয় এক্সট্রা লাগবে, সেটা হচ্ছে রকেটের ভর। ক্যাপিটাল এমটা হচ্ছে রকেটের ভর, আর ডেল এম হচ্ছে জ্বালানির ভর, আর ডেল এম বাই ডেলটি হচ্ছে জ্বালানির হার। তো এই 2টা ফর্মুলা কাজ করে রকেট যখন মহাশূন্যে থাকে। রকেট কোথায় থাকবে, মহাশূন্যে থাকলে এই 2টা ফর্মুলা কাজ করবে। কিন্তু একটা রকেট মনে করো এই যে পৃথিবী থেকে উপরে উঠতেছে, উপরে ওঠার সময়
উপরের দিকে বল কাজ করলেও নিচের দিকে কিন্তু তার ওজন বল কাজ করে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে ওজন বল কাজ করে এবং ভূপৃষ্ঠের দিকে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। তো এখানে যদি রকেট যদি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, তখন এই যে ডেল এম বাই ডেল টি একটু আগে যেটা লিখলাম আমরা ইন্টু ভি, এখান থেকে বস্তুর ওজন বল এম জি মাইনাস করতে হবে। আবার ত্বরণের বেলায় 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস এখান থেকে জি মাইনাস করতে হবে। কেন? কারণ রকেটের ভূপৃষ্ঠের কাছাকাছি আছে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে অভিকর্ষ ত্বরণ থাকে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে পৃথিবী থেকে অনেক উপরে উঠলে তখন একটা লেভেলে অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে যায়। তো ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এবার আসি প্রশ্নে। বলা হচ্ছে যে একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে অর্থাৎ ডেল টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, এর ভরের 1/60 গ্যাস এত বেগে নির্গমন করে, এর ভর কত দেয়া নাই, তো ভর হচ্ছে আমরা এক্স ধরে নিই, ভর হচ্ছে ধরি এক্স, এবং যেটুকু নির্গমন করে এটা হচ্ছে ডেল এম, যেটুকু খরচ করে বা জ্বালানি যেটুকু খরচ করে সেটা হচ্ছে ডেল এম এর মান হচ্ছে ভরের 1/60 অংশ। তাহলে আমাদের ভর ছিল এক্স, তাহলে এক্সের 1/60, তার মানে এক্স ইন্টু 1/60, এবং গ্যাসের বেগ দেওয়া আছে, বেগ কত বলো তো 2400। তো আমার প্রশ্নে চাইছে রকেটের ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুইটা বিষয়। ত্বরণের জন্য ফর্মুলা জানি আমরা একটা মহাশূন্যে, যেখানে অভিকর্ষ ত্বরণ মাইনাস হবে না, আর যেটা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে ওইখানে অভিকর্ষ ত্বরণ মাইনাস হবে। মহাশূন্য যদি এখানে থাকে, ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে যায়, এর বাইরে কোথাও থাকলে অভিকর্ষ ত্বরণ মাইনাস হবে না, আর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে অভিকর্ষ ত্বরণ মাইনাস হবে। তো এখানে যেহেতু বলছে প্রথম সেকেন্ডে, তার মানে সময় কত 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডই তো আর রকেট মহাকাশে চলে যায় না, 1 সেকেন্ড পরে রকেট ভূপৃষ্ঠের কাছাকাছিই থাকে। তাহলে ফর্মুলা হবে এই যে এইটা, যে এই ইকুয়াল আমরা জানি এ ইকুয়াল 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস জি। তাহলে এখানে 1/m, এম এর মান কত ছিল এক্স, আর উপরে ডেল এম এর মান কত ছিল এক্স ইন্টু এই যে এক্স ইন্টু 1/60, তাহলে 1/60 ইন্টু এক্স বাই ডেল টির মান ছিল 1 ইন্টু ভি এর মান কত ছিল বলো তো, ভি এর মান ছিল 2400, এটা গুণ হবে 2400 মাইনাস জি এর মান হচ্ছে 9.8। এখানে দেখো এক্স কেটে যাবে, তাই না, এক্স কেটে যাবে, এই যে এক্স আর এক্স কেটে দিলাম আমরা, এক্স আর এই পাশে এক্স, এই দুটো কেটে দিলাম, তাহলে থাকতেছে এখানে 1/60 আর হচ্ছে 2400, 1/60 আর 2400 এটা গুণ করে 9.8 আমরা মাইনাস করব, তাহলে রেজাল্ট হবে গ নাম্বার, অর্থাৎ 30.2। ওকে, পরের প্রশ্নে আসো। যে বলা হচ্ছে এসি ঘর্ষণহীন তলে, এই যে একটা তল, এই যে এ থেকে সি এবার আবার একটা তল, এটা ঘর্ষণহীন তলের মধ্যে কোনো ঘর্ষণ নাই, তার মানে আমাদের ঘর্ষণ বল নিয়ে কোনো কাজ করতে হবে না। এম বস্তু নিচে নামার সময় এর তলের উপর প্রতিক্রিয়া বল কত? দেখো একটা তল যদি সোজা থাকে, এখানে যদি একটা বস্তু রাখা থাকে, তাহলে প্রতিক্রিয়া বল উপরের দিকে, এটা ওজন বল নিচের দিকে, আর প্রতিক্রিয়া বল কোন দিকে, উপরের দিকে। প্রতিক্রিয়া বল ইংরেজি রিঅ্যাকশন ফোর্স, তাই এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম আমরা, আর ওজন বল হচ্ছে নিজে ওয়েট ফোর্স ডাব্লিউ। এখন তলটাকে যদি আমরা এরকম হেলায় দিই, তাহলে ওজন বল কিন্তু নিচেই কাজ করবে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে ওজন বল একদম স্ট্রেট নিচের দিকে, কিন্তু প্রতিক্রিয়া বলটা দেয় কে, তল, এটা হচ্ছে উপর দিকে কাজ করবে না, এটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর কাজ করবে, তলের সাথে কি বরাবর, লম্ব বরাবর। তাহলে এবার এই প্রশ্নে আসো, এখানে এই বস্তুটা আছে এখানে, এটা ওজন বল নিচে কাজ করতেছে, কিন্তু তলের যে প্রতিক্রিয়া বল এটা তলের সাথে লম্বভাবে কাজ করবে, তলের প্রতিক্রিয়া বল তলের সাথে লম্বভাবে কাজ করবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে থিটা, এইটা যদি থিটা হয় তাহলে এইটাও কি থিটা, তাই না, এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ থিটা। ওকে, এবার দেখো এই দাগটাকে আমরা একটু বর্ধিত করে নিচ্ছি দুই পাশ। এখন এইটা থিটা হলে নিশ্চয়ই এই পাশের এটাও কি থিটা,
নিশ্চয়ই এই পাশের এটা হবে থিটা। তাহলে খেয়াল করো আমাদের প্রতিক্রিয়া বল হচ্ছে এই দিকে, অর্থাৎ এই বরাবর বলটা বের করতে হবে। আমরা জানি নিচের দিকে কাজ করে জি। আচ্ছা, এই ফিগারটা একটু বেশি এলোমেলো হয়ে গেছে, আবার নতুন করে আর কি দেখো। এখানে আমরা জানি যে একটা বস্তু একদম স্ট্রেট নিচের দিকে যখন নামে তখন তার মধ্যে অভিকর্ষ ত্বরণ কাজ করে হচ্ছে জি, তাই তো? স্ট্রেট নিচের দিকে যখন নামে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। এখন বস্তু যখন এই দিকে নামে একটা তল বরাবর, তখন অভিকর্ষ ত্বরণ কত? এটা বোঝার জন্য আমাদের একটু উপাংশ সূত্রে ফিরে যেতে হবে। উপাংশ সূত্র অনুযায়ী আমরা জানি ভেক্টর অধ্যায়ের যে কোনো একটা ভেক্টর আর, এটার এক্স অক্ষের দিকে উপাংশ হচ্ছে আর কস থিটা এবং ওয়াই অক্ষের দিকে উপাংশ হচ্ছে আর সাইন থিটা। এখানে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের উপর আসলে উপাংশ ডিপেন্ড করে না, উপাংশ ডিপেন্ড করে কোণের উপর। আমরা যে প্রমাণ করি সবসময় এক্স অক্ষের সাথে কোণ থাকে, তাই এক্স অক্ষের সাথে উপাংশ আর কস থিটা, ওয়াইয়ের সাথে কোনো কোণ থাকে না। এই দেখো ওয়াই অক্ষ, এটার দিকে কোনো কোণ নাই, তাই ওয়াই অক্ষের দিকে উপাংশ কি আর সাইন থিটা। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে দিকে কোণ থাকে ওইদিকে কস, আর যেদিকে কোণ নাই ওইদিকে কি সাইন। আচ্ছা, এবার আসো এখানে, যেখানে আমাদের জি কাজ করতেছে নিচের দিকে, তো যদি আমি এই কোণ বিবেচনা করি, এটা থিটা হলে এটা নিশ্চয়ই 90 মাইনাস থিটা। তাহলে অভিকর্ষ ত্বরণের অথেন্টিক ডিরেকশন, মানে একদম সৃষ্টিগতভাবে অভিকর্ষ ত্বরণের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, জি কাজ করে নিচের দিকে। তাহলে এইবার কাজ করবে কি, এইদিকে যে কোণটা আছে এটার কস থিটা, আর যেদিকে কোণ নাই ওইদিকে কি সাইন থিটা। তো এই দিক বরাবর যে কোণ এটা হচ্ছে জি কস থিটায়, এখানে থিটা হচ্ছে 90 মাইনাস থিটা, অর্থাৎ জি কজ 90 মাইনাস থিটা ইকুয়াল আমরা জানি সাইন থিটা। কজ 90 মাইনাস থিটা ইকুয়াল কী বলতো? সাইন থিটা, ত্রিকোণমিতি থেকে আমরা জানি। অর্থাৎ এবার আবার কাজ করতেছে কি জি সাইন থিটা, আর এখানে চাইছে যেহেতু বল, তাহলে এটার সাথে এম গুণ করে দিলে ওজন বল হবে, অর্থাৎ এম জি সাইন থিটা। অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি, 33-এর অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এরপরের প্রশ্নে যাও। নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণের ক্ষেত্রে কোনটা হবে? নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ হচ্ছে ঘোড়ার গাড়ি টানা। ঘোড়ার গাড়ি টেনে যে সামনে যায়, এটার বেলায় মনে করো এটা ঘোড়ার গাড়ি, ঘোড়া পা দিয়ে ফোর্স দেয় এরকম পিছনের দিকে কোনাকুনি এবং যায় কি বলতো সামনের দিকে। এখানে ঘোড়া যখন ফোর্স দেয় পা দিয়ে, তখন একটা বলের মানে এফ বলে যদি ফোর্স দেয় তাহলে এটা দুইটা উপাংশ তৈরি হয়। এটা বিপরীত প্রতিক্রিয়া বলা হয়। এটা মনে করো এটা ঘোড়ার পা, এটা হচ্ছে ঘোড়ার পা, নিশ্চয়ই পাটা একটু কোনাকুনি থাকে কিন্তু। তো এখানে ফোর্স দেয় কোনাকুনি এফ, বিপরীতমুখী প্রতিক্রিয়া বল হচ্ছে এফ। এটা দুইটা উপাংশ তৈরি হয়ে যায়, একটা এফ কস থিটা আর একটা কি বলতো এফ সাইন থিটা। তো এখানে প্রতিক্রিয়া বল দিয়ে সামনে আগায় যায়, তার মানে প্রথমটা হবে আর কি ঘোড়ার গাড়ি টানা। তারপর হচ্ছে বন্দুকের গুলি ছাড়া এটা হয় মহাশূন্যে গতিশীল মহাকাশযান। মহাশূন্যে গতিশীল মহাকাশযান অর্থাৎ একটা রকেট, এটা যায় কীভাবে? রকেট এটা প্রচণ্ড ধোঁয়া বের করে, অর্থাৎ এফ বল সৃষ্টি হয় এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল হয় এফ, অর্থাৎ তৃতীয় সূত্রের সাহায্যে সামনে এগিয়ে যায়। তিনটাই হবে রেজাল্ট, ডি নাম্বার। 35-এ বলা হচ্ছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোনটি সত্য? অপশন কত বলছে গাড়ির উপর কোনো বলই ক্রিয়া করছে না, এটা হবে না। যেহেতু সমবেগে চলতেছে তার নিশ্চয়ই একটা বল আছে। গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। আচ্ছা, এখানে একটা ব্যাপার মাথায় রাখবা যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন এটার মধ্যে দুইটা বল কাজ করে, একটা নিচের দিকে ওজন বল আর উপর দিকে প্রতিক্রিয়া বল। তিনটা বল কাজ করে, দুইটা না সরি তিনটা, এবং বিপরীত দিকে ঘর্ষণ বল এফএস। মানে এটার গতি যেদিকে হবে, ধরো গতি যদি এদিকে হয় তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে থাকে। স্থির বস্তুর উপর বল কাজ করে তিনটা, এই যে এই তিনটা, এবং গতিশীল বস্তুর উপর বল কাজ করে কয়টা? চারটা। তো এখানে গাড়ি যেহেতু সামনে যাচ্ছে আর কি, এত সমবেগে চলতেছে, আমরা জানি সমবেগের ত্বরণ কি বলতো? শূন্য। সমবেগের ত্বরণ এফ শূন্য, তাহলে ত্বরণ যদি শূন্য হয় এফ ইকুয়াল টু এম এ, তাহলে এখানে ত্বরণ শূন্য হলে এফও শূন্য, আর এফ শূন্য হলে এই যে এফ এসও শূন্য। কারণ যদি দুইটা সমান হয়, মানে বল এবং এফ ঘর্ষণ বল দুইটা যদি সমান হয় তাহলে তো গাড়ি স্টেবল অবস্থায় দাঁড়ায় থাকবে। আর যদি বলের মান বেশি হয়, যদি বল বেশি হয় তাহলে গাড়ি সামনে যাবে, ঘর্ষণ বলে যদি বল বেশি হলে গাড়ি সামনে যাবে। তাহলে এখানে
প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান সমান বলেই সমবেগে চলতেছে। ওকে, 36 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায়। তাহলে দেখো ভরের মান হচ্ছে 0.1 কেজি, বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি এত সমতরণে চলে, এর মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে সিম্পল ম্যাথ, F = ma গুণ করে দিবা। 0.1 ইন্টু ত্বরণ হচ্ছে 10, তাহলে রেজাল্ট হবে কত? 1 নিউটন। ওকে, পরের প্রশ্নে আসো। 37 নম্বর। আচ্ছা, এই প্রশ্নে বলা হচ্ছে যে মোট বল দেয়া আছে, মোট বল কত? 150 নিউটন। এবং মোট যে ভর কত হবে? 15 প্লাস 10 প্লাস 5 অর্থাৎ 30 কেজি। তাহলে ত্বরণ কত হবে? F = ma, A = F/m অর্থাৎ 150 নিউটন ডিভাইডেড বাই 30 কেজি, অর্থাৎ মোট ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো আমাদেরকে বলছে যে F3 বলের মান কত? F3, তাহলে দেখো তো F3 = কত হবে? এই যে এখানে F3 ক্ষেত্রে ভর কত? 15। F = যদি ma বিবেচনা করি আমরা, তাহলে 15 ইন্টু ত্বরণ কত পাচ্ছি আমরা? একটু আগে ত্বরণ পাইছি আমরা হচ্ছে 5, তাহলে 5 15 75 নিউটন। 38 নম্বর এসব। এখানে বলা হচ্ছে যে 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভরের বস্তু এত ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন? আচ্ছা, এখানে দেখো, ধরলাম এটা একটা তল, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা তলের মধ্যে বাধা, ঘর্ষণজনিত বাধা অর্থাৎ Fs, তলের মধ্যে যে Fs আছে, Fsটা হচ্ছে ঘর্ষণজনিত বাধা, Fs এর মান হচ্ছে 1 নিউটন। এবং আমাকে দেয়া আছে বস্তুর ভর হচ্ছে 2 কেজি এবং ত্বরণ সৃষ্টি করতে হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত বল প্রয়োগ করতে হবে? তার মানে বস্তুটাকে আমাকে এইদিকে টানতে হবে। এইদিকে যদি আমরা এটাকে টেনে নিয়ে যাই, তাহলে এটা F = ma, মানে ত্বরণ সৃষ্টি করতে হবে, তাই F = ma। এবং এই যে এখানে ঘর্ষণ বল 1 নিউটন, এইটার বিরুদ্ধেও কাজ করতে হবে। অর্থাৎ আমার এই যে এইখানে F যেটা চাওয়া হচ্ছে, এটার মান হবে আমার ত্বরণ সৃষ্টিকারী বল প্লাস ঘর্ষণ বল, দুইটার যোগফল। তাহলে m এর মান কত দেওয়া আছে দেখো তো? m এর মান 2, ত্বরণ হচ্ছে 5, মানে 10, 5 দুগুণে 10 আসতেছে, প্লাস ঘর্ষণ বল 1, তাহলে কত আসতেছে? 11 নিউটন। তাহলে রেজাল্ট হবে 11 নিউটন, অর্থাৎ ডি নাম্বার। ওকে, 39-এ বলা হচ্ছে যে 1000 কেজি ভরের একটা গাড়ি এত ঘর্ষণজনিত বলযুক্ত সোজা রাস্তায় এত ত্বরণে চললে গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? একই কোয়েশ্চেন। দেখো তো, এখানে গাড়িটা এই যেভাবে আছে, গাড়ির ভর হচ্ছে 1000 কেজি, ভর দেওয়া আছে 1000 কেজি, এবং ঘর্ষণজনিত বল কি? Fs, এটা কত দেওয়া আছে? 300 নিউটন। ত্বরণ দেওয়া আছে, গাড়ির ভর আছে এবং ত্বরণ, আমাকে এত ত্বরণ সৃষ্টি করতে হবে। গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, আর অর্থাৎ আমাকে বিপরীত দিকে যে বলে টানতে হবে, এই বলটা হবে ঘর্ষণ বল এবং এই যে বাধা সৃষ্টিকারী বলের যোগফলের সমান। তার মানে আমরা লিখতে পারি F = ma প্লাস Fs। তাহলে ma আমরা গুণ করি, m এর মান ছিল 1000 ইন্টু ত্বরণ হচ্ছে 4, তাহলে কত হবে? এখানে 4000, টোটাল হচ্ছে 4000 প্লাস এখানে ঘর্ষণজনিত বল হচ্ছে 300 নিউটন, তাহলে 4000 প্লাস 300, রেজাল্ট হচ্ছে 4300, অর্থাৎ খ নাম্বার। ওকে, পরের প্রশ্নে আসো। 40 নম্বর বলছে নিচের মসৃণ আনত তল বেয়ে গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ কত? এরকম কনফিউশন আমাদের মাঝে মধ্যে সৃষ্টি হয় যে একটা তলের ক্ষেত্রে বা একটা আনত তলের ক্ষেত্রে এখানে ত্বরণ কত কিংবা বেগ কত, বল কত, কাজ কত। তাহলে এগুলোর ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে আমরা উপাংশ সূত্র অনুযায়ী জানি
যে কোনো একটা ভেক্টর তার সাথে যেদিকেই থিটা থাকবে ওইটাই হবে কস থিটা, মানে কজ উপাংশ, ওই দিকের উপাংশ হবে আর কস থিটা, এবং যেদিকে থিটা থাকবে না, যেমন এখানে কোনো থিটা নাই, এখানে হবে আর সাইন থিটা। খেয়াল করো আমরা কিন্তু একই থিটা নিয়ে দুই জায়গায় কাজ করছি। এখানে যে থিটা ছিল, এখানে যে থিটা ছিল ওই একই থিটা কজের ক্ষেত্রে, আবার এই থিটাটা আমরা সাইনের ক্ষেত্রে ইউজ করছি। তো এখানে দেখো আমরা জানি অভিকর্ষ ত্বরণের দিক সৃষ্টিগতভাবেই নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে একদম সোজা নিচের দিকে কাজ করে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই দিক বরাবর যদি যায় তাহলে ত্বরণ কত হবে? এটার সাথে কি কস, তাই না? যেদিকে থিটা থাকে ওদিকে কি কজ উপাংশ, তাহলে এদিকে হবে জি কস থিটা। আর এই দিক বরাবর যদি এই দিক বরাবর কখনো চায় আর কি, তো এই দিক বরাবর এদিকে হবে কি জি সাইন থিটা। কিন্তু যেখানে আমার চাওয়া হচ্ছে এটা, তো আমরা কোনটা হবে রেজাল্ট খ। এখানে আরেকটা কনফিউশন মাঝে মধ্যে তৈরি হয়, অনেক সময় এই কোণটা দিয়ে দেয়, এই কোণটা দিলেও কিন্তু আমরা এইটা ইউজ করব না, আমরা ইউজ করব এইটা। ওকে, 41-42 একটা উদ্দীপক দিয়ে আছে পড়ো। এখানে বলা হচ্ছে যে পি বিন্দুতে রাখা একটি এম ভরের বস্তুটি পি বিন্দু হতে পি আর বরাবর আর বিন্দুতে আসে। এই যে পি থেকে ডিরেক্ট পি আর বরাবর আরে চলে গেছে। ওকে, পি থেকে আরে পৌঁছায় সমমন্দনে, সমবেগে, সমত্বরণে, অসমত্বরণে। এখানে আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং মুক্তভাবে একটা বস্তু ছেড়ে দিলে নিচের দিকে ত্বরণ কাজ করে জি, অর্থাৎ বেগ বাড়তে থাকে। আর এখানে যেহেতু মুক্তভাবে পড়তেছে এরকম একটা তলে, তাহলে আগের প্রশ্নে আমরা জানলাম যে এরকমভাবে ত্বরণে পড়লে, একটা আনত তলে পড়লে বা একটা হেলানো তলে পড়লে অভিকর্ষ ত্বরণ করে জি কাজ, মানে অভিকর্ষ ত্বরণ কাজ করে জি কস থিটা, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ একই রকম থাকে। তাহলে রেজাল্ট হবে সমত্বরণে। ওকে, এরপরের প্রশ্নে আসব। পি আর তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? তাহলে পি আর ত্বরণে যখন পি থেকে আরে নামবে, ত্বরণ হচ্ছে জি কস থিটা, এবং ক্রিয়াশীল বল, তাহলে বল কি এম জি, তাই না? তাহলে এম জি কস থিটা। রেজাল্ট হচ্ছে ক। 42-এর অ্যান্সার হচ্ছে ক। তারপরে প্রশ্নে যাও। এখানে টপিকটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের নিত্যতা সম্পর্কে। তো এই রৈখিক ভরবেগের নিত্যতা সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ এখন আমরা সলভ করব। এখানে রৈখিক ভরবেগের নিত্যতা তোমাদের নিশ্চয়ই মনে আছে, 9 10-এ পড়ে থাকবা যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। ভরবেগের নিত্যতা কাকে বলে? যে কোনো একটা সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ কী থাকবে? সমান থাকবে। আচ্ছা, তো 43 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি বস্তুকে বস্তুকণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কী হবে? দেখো তো, এখান থেকে একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরাই, এই যে একটা বস্তুকে এরকম ধরো একটা অক্ষের সাপেক্ষে সুতায় বেঁধে আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তাহলে বৃত্তাকার পথে কাজের পরিমাণ হচ্ছে শূন্য। কেন? দেখো, বস্তুর সরণ কোন দিকে হয়? সরণের দিক যদি বিবেচনা করি, বৃত্তাকার পথে ঘোরার সময় সরণের দিক হচ্ছে যে এরকম স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর। আর বল কাজ করে কোন দিকে? ভিতরের দিকে। আমি যে সুতাটাকে ধরে রাখছি, এখানে কেন্দ্রমুখী বল কাজ করতেছে ভিতরের দিকে। তাহলে কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা কত? 90 ডিগ্রি। এই টোটাল থিটা 90। আমরা জানি কজ 90-এর মান কত বলতো? 0। যেহেতু কজ 90-এর মান 0, তাহলে টোটাল কাজ হবে এফ এস কস 0 অর্থাৎ 0। রেজাল্ট হচ্ছে খ নাম্বার। ওকে, 44 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মাঝখানে কোণ কত? আমরা জানি একটা বস্তুর উপর তুমি এদিকে যদি ক্রিয়া করো, তাহলে প্রতিক্রিয়া পাওয়া যায় বিপরীত দিকে। তাহলে কোণ হচ্ছে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কজ না, আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে পাই, তাই না? রেডিয়ান ইউনিটে 180 ডিগ্রি হচ্ছে পাই। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নে বলা হচ্ছে 45 নাম্বার, কোন ভৌত রাশিটি যে কোনো সংঘর্ষে
সংরক্ষিত হয়। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্রথম অপশানে আছে হচ্ছে গতিশক্তি, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, কারণ গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। যদি কোনো একটা বস্তু কোনো একটা তলে যাওয়ার সময় তলের মধ্যে ঘর্ষণ থাকে, তাহলে বস্তুটা এদিকে যাওয়ার সময় এটা সংরক্ষিত থাকবে না। অপশন বিতে বলা হচ্ছে স্থিতিশক্তি, এটাও সংরক্ষিত থাকে না, থাকে হচ্ছে মোট শক্তি। মোট শক্তি আমরা জানি শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে, তাই মোট শক্তি সংরক্ষিত থাকবে। 46 নম্বরে আস, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 47-এর জন্য, যে 3 কেজি ভরের, এখানে ভর দেওয়া আছে কত, 3 কেজি ভরের একটা বন্দুক থেকে এত ভরের বুলেট বের হয়। এই যে এত ভরের বুলেট, তাহলে বন্দুকের ভর আমরা ক্যাপিটাল এম ধরলাম এবং বুলেটের ভর স্মল এম। তারপর এত বেগে বের হয়, তার মানে এটা বুলেটের বেগ। বুলেটের বেগটাকে আমরা ইউ ধরলাম, ইউ, কারণ বুলেট থেকে বের হওয়ার পর এই তো বন্দুকের বেলায় পশ্চাৎমুখী বেগ তৈরি হয়। তাহলে এটার ধাক্কা কত, তাহলে দেখো এখানে আমরা যদি একটা বন্দুক বিবেচনা করি, ধরলাম এটা একটা বন্দুক, এটা হচ্ছে একটা বন্দুক, এখান থেকে বুলেট বের হয়। বুলেট যখন বের হয়, বুলেটের ভর স্মল এম, বন্দুকের ভর ক্যাপিটাল এম, এবং বুলেটের বেগ যদি ইউ থাকে, তাহলে বন্দুকের যে বেগ এটা হবে বিপরীতমুখী, কারণ সামনে বুলেট বের হয়ে গেলে পিছনের দিকে একটা ধাক্কা তৈরি হয়, বিপরীতমুখী পশ্চাৎ বেগ তৈরি হয়। এটা হচ্ছে আমরা ভি, এটাকে মাইনাস ভি বলবো আর কি, মাইনাস দ্বারা বিপরীত দিক বোঝায়। তাহলে ফর্মুলা হচ্ছে বুলেটের ভরবেগ অর্থাৎ এম ইউ ইকুয়াল বন্দুকের ভরবেগ অর্থাৎ মাইনাস এম ভি। এই ভিটা মূলত বেগের ডিরেকশন, মাইনাস ভি যেটা আর কি। তো প্রশ্নে ভি চাইছে, বন্দুকের ধাক্কা, পেছনের দিকে ধাক্কা, ভি ইকুয়াল এম ইউ বাই মাইনাস এম। এই মাইনাস দ্বারা ধাক্কা বোঝায়, এটা মনে রাখতে হবে। তাহলে এম এর মান কত থাকতেছে এখানে, 5 গ্রাম, অর্থাৎ 5/1000 ইন্টু ইউ এর মান হচ্ছে কত, 150 ডিভাইডেড বাই বন্দুকের ভর কত ছিল, -3 কেজি। এখানে খেয়াল করো, আমরা এই ফর্মুলা দিয়ে পাবো হচ্ছে বন্দুকের বেগ, পশ্চাৎমুখী বেগ, কিন্তু চাইছে বন্দুকের ভরবেগ কত, বন্দুকের আদি ভরবেগ। তাহলে এইটার সাথে যে বেগটা পাবো এটার সাথে আবার ভর গুণ করে দিব, তাহলে আমরা ভরবেগ পেয়ে যাব। ভর গুণ করলে আমরা ভরবেগ পাবো। তাহলে 46, এটার রেজাল্ট হচ্ছে এই ক্যালকুলেশন করলে দাঁড়ায় ঘ। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে আদি ভরবেগ চাইছে। আদি ভরবেগ একদম শুরুতে যে আমরা বন্দুক ড্র করছিলাম, একদম শুরুতে বন্দুকের কিন্তু ভরবেগ 0 ছিল, মানে বেগ ছিল না। বুলেট বের হয়ে যাওয়ার পরে বেগ হয়েছে আর কি, শেষ ভরবেগ থাকবে কিন্তু আদি ভরবেগ থাকবে না। পরের প্রশ্নে আসো, বন্দুকটি কত বেগে পেছনের দিকে সরে আসবে। এই যে একটু আগে যেটা করলাম আমরা, যে বেগ বের করছি ওইটা আসলে এটার রেজাল্ট। আমি প্রশ্নটা পরে সলভ করা শুরু করছিলাম, তো এটার রেজাল্ট হবে 0.25, অর্থাৎ যে ভি ইকুয়াল এম ইউ বাই মাইনাস এম, যেটা আমরা একটু আগে ম্যাথ সলভ করছিলাম, এটা হবে বন্দুকের বেগ। ওকে, 48 এই টপিকটা হচ্ছে মূলত ঘূর্ণন গতিশক্তি রিলেটেড, ঘূর্ণন গতিশক্তি। তো চিত্রটা খেয়াল করো, যে চিত্রের আলোকে অক্ষের কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটি ঘোরানো সবচেয়ে কঠিন হবে। এখানে দণ্ড ঘোরানো কতটা কঠিন বা সহজ এটা ডিপেন্ড করে টর্কের উপর। টর্ক, তো টর্ক টাও সমান জানি আমরা আই আলফা, এবং টর্ক ডিপেন্ড করে জড়তার ভ্রামকের উপর, অর্থাৎ জড়তার ভ্রামক যার বেশি হবে তার জন্য ঘোরানো তত কঠিন। তাহলে এবার দেখো, এখানে এবি অক্ষের সাপেক্ষে একটা দণ্ডের জড়তার ভ্রামক আমরা পড়ছি ml²/3, এবং ভিসি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক ইএফ এটার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ml²/12। তাহলে আমরা এবি অক্ষের সাপেক্ষে এবং সিডি অক্ষের সাপেক্ষে, এই দুটোর সাপেক্ষে আমরা জানি। তো আরও দুটো অক্ষ আছে, খেয়াল করো, একটা হচ্ছে সিডি অক্ষ আর একটা হচ্ছে জিএইচ অক্ষ। এই দুটোকে
কিন্তু এখন আমরা বের করি নাই। আমরা কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে জানি যে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা যায়, এবং যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজি হচ্ছে এখানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, মানে একটু আগে যেটা বের করলাম ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে এটা এম স্কোয়ার বাই 12, এটা হচ্ছে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এম হচ্ছে বস্তুর ভর এবং এইচ হচ্ছে দুইটা অক্ষের ডিস্টেন্স, মানে আমি যখন এই অক্ষের সাপেক্ষে বের করব এটার সাপেক্ষে, তখন এটার সাথে এটার ডিস্টেন্স, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটার ডিস্টেন্স। অথবা যদি আমি পাশেরটা বের করি তাহলে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে পাশেরটার ডিস্টেন্স। তাহলে দেখো এই দুইটা ডিস্টেন্সই কিন্তু ইকুয়াল হবে, এই দুইটা ডিস্টেন্সই ইকুয়াল হবে, দুইটা জড়তার ভ্রামক সেম হবে। তবে আমাদের সবচেয়ে বড় মান আসবে হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এম এল স্কোয়ার বাই 3। অর্থাৎ আমাদের জন্য অ্যান্সার হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে সবচেয়ে কঠিন, কারণ এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান পাওয়া যায় সবচেয়ে বেশি। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে একটি গাড়ি এত ব্যাসার্ধের সমতল বৃত্তাকার পথে এত বেগে চলছে, গাড়ির ভর এত হলে ঘর্ষণ বল কত? আচ্ছা এখানে দেখো যে একটা গাড়ি এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, এই যে আরের মধ্যে আছে, গাড়িটা সমতল বৃত্তাকার পথে, এই যে বৃত্তাকার পথে এত বেগে চলতেছে, বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। গাড়ির ভর দেওয়া আছে, এই যে গাড়ির ভর হচ্ছে কত? 1100 কেজি। তো বৃত্তাকার পথে যখন ঘুরে তখন হচ্ছে আমরা জানি বৃত্তাকার পথে কেন্দ্রবিমুখী বা কেন্দ্রমুখী বল কাজ করে। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এখানে ঘর্ষণ বল হবে কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বলের সমান। তাহলে এম এর মান বসাও, এম এর মান কত ছিল? 1100, এম এর মান ছিল 1100 ইন্টু ভি স্কোয়ার, ভি এর মান কত ছিল? 40 স্কোয়ার বাই আর, আর মান হচ্ছে 400 মিটার, 400। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 49, এটার রেজাল্ট হচ্ছে ক, অর্থাৎ 4400 নিউটন। 50 নম্বরে 50, এখানে বলা হচ্ছে আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা পি ইকুয়াল টর্ক ইন্টু সময়, টর্ক ইন্টু কৌণিক সরণ, টর্ক ইন্টু কৌণিক বেগ, টর্ক ইন্টু কৌণিক ত্বরণ। আচ্ছা, এখানে দেখো আমরা ক্ষমতা পি ইকুয়াল জানি ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা জানি এফ এস বাই টি, আবার এফ বাই এস সমান আমরা জানি বেগ, তাহলে এফ বি লেখা যায়, তাই না? আবার আমরা জানি ভি এর পরিবর্তে লিখতে পারি আর ওমেগা, অর্থাৎ রৈখিক বেগ ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর ইন্টু কৌণিক বেগ। এবং এফ আর সমান আমরা জানি, এই যে এফ আর সমান আমরা জানি টর্ক টাউ, আমরা জানি টাউ ইকুয়াল আর ক্রস এফ, এবং এখানে এ ক্রস বি এর ফর্মুলা আছে এ বি সাইন থিটা, এবং বৃত্তাকার পথে অলওয়েজ আর এফ সাইন 90 ডিগ্রি হয়, সাইন 90 মান হচ্ছে 1, অর্থাৎ ফাইনালি আর এফ থাকে। তাহলে আর এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি টাউ ইন্টু ওমেগা, অর্থাৎ ক্ষমতা পি ইকুয়াল আমরা পাচ্ছি টাউ ইন্টু ওমেগা, অর্থাৎ টর্ক ইন্টু কৌণিক বেগ। পরের প্রশ্নে আসো 51 নম্বর, যে 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগ কত? আমরা রৈখিক বেগ জানি ভি ইকুয়াল আর ওমেগা, এবং আর ইন্টু ওমেগা ইকুয়াল জানি আমরা 2 পাই টি, এবং আর এর মান দেওয়া আছে 0.01 ইন্টু 2 পাই নিশ্চয়ই রেডিয়ান এককে, অর্থাৎ 3.1416। এটার মিনিটের কাঁটার প্রান্তীয় বেগ কত? দেখো তো, একটা ঘড়ির মিনিটের কাঁটা এখান থেকে ঘুরে, মিনিটের কাঁটা আবার আগের জায়গায় আসতে 1 ঘন্টা হয়ে যায় না? তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন দাঁড়াচ্ছে গ নাম্বার 1.74 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। 52 নম্বর, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরতেছে, আর কৌণিক বেগ কত? তাহলে ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি,
তাহলে 2 পাই n এর মান হচ্ছে 30 এবং প্রতি মিনিট তার মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে 52, অ্যান্সার হচ্ছে ক নাম্বার, অর্থাৎ পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে। 53 এখানে বলা হচ্ছে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? কৌণিক ভরবেগ এল ইকুয়াল জানি আমরা, কৌণিক ভরবেগ জানি আমরা রৈখিক ভরবেগ এবং ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণফলকে বলে কৌণিক ভরবেগ। এবং এখানে এক ক্রস বি এর ফর্মুলা আছে এ বি সাইন থিটা। এ বি সাইন হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন হবে? কারণ অলওয়েজ বৃত্তাকার পথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে। যখন বৃত্তাকার পথে ঘুরে তখন রৈখিক ভরবেগের দিক হয় এদিকে আর ব্যাসার্ধ ভেক্টর দিক হয় এদিকে, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো ফাইনালি থাকতেছে আর পি, এবং পি কল আমরা জানি এমভি এবং আর এমভিআর। এখানে এমভিআর অপশনে নাই, এবং ভি কল আমরা জানি আর ওমেগা। তাহলে ভি কল আর ওমেগা ইন্টু আর, তাহলে রেজাল্ট হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা, অর্থাৎ খ নাম্বার। 54 এখানে বলা হচ্ছে যে একটি দেয়াল ঘড়ির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাটার কৌণিক বেগের অনুপাত কত? কৌণিক বেগ আমরা জানি, যদি ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাটা বিবেচনা করি, ওমেগা 1 ইস টু ওমেগা 2 ইস টু ওমেগা 3, তাহলে 2 পাই বাই টি 1 ইস টু 2 পাই বাই টি 2 ইস টু 2 পাই বাই টি 3। তাহলে এখানে কৌণিক বেগ ডিপেন্ড করে মূলত পর্যায়কালের উপর। ঘড়ির যে ঘন্টার কাঁটা, খেয়াল করো, ঘন্টার কাঁটা ঘুরে আগের জায়গায় আসতে যে সময় লাগে কত বলো তো? 12 ঘন্টা। 12 ঘন্টা, অর্থাৎ রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত ঘন্টার কাঁটা ঘুরে আগের জায়গায় আসে, এবং 12 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব 2 পাই বাই 12 ইন্টু 3600। পরেরটার বেলায় কী লিখব? অনুপাত। পরেরটার বেলায় লিখব মিনিটের কাঁটা ঘুরে আগের জায়গায় আসলে 1 ঘন্টা হয়ে যায়, তাহলে 2 পাই বাই 3600 ইস টু 2 পাই বাই, পরেরটা হচ্ছে সেকেন্ডের কাঁটা ঘুরে আগের জায়গায় আসতে সময় লাগে 60 সেকেন্ড। তাহলে ফাইনালি আমরা 2 পাই যদি বাদ দিয়ে দেই, থাকতেছে 1/12 ইন্টু 3600, 1/12 ইন্টু 3600 ইস টু 1 বাই শুধু 3600 ইস টু 1/60। এটা ক্যালকুলেশন করলে 54-এর অ্যান্সার হচ্ছে ক, 1/1 ইস টু 12 ইস টু 720। ওকে। 55 একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ অনুযায়ী কণাটির ক্ষেত্রে প্রযোজ্য রাশিসমূহ হলো, এটা মূলত পর্যাবৃত্তিক গতি অধ্যায়ের একটা এমসিকিউ। এটা হয়তো ভুলে নিউটনীয় বলবিদ্যায় চলে আসছে, তো এটা আমি সলভ করি। চলো, আমরা জানি যে কোনো একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে d²x বাই dt²। যাদের পর্যাবৃত্তিক গতি অধ্যায় পড়া নাই তার চাইলে স্কিপ করতে পারো, আর বাকিরা দেখতে পারো যাদের পড়া আছে। আমরা জানি সরলছন্দিত গতির ব্যবকলনীয় বা অন্তরীকরণ সমীকরণ হচ্ছে d²x বাই dt² বাই ω²x ইকুয়াল 0। তো এই সমীকরণকে যদি আমরা ক্যালকুলেশন করি, এইটার মতো বানাইতে চাই, তাহলে এখানে দেখো d²x বাই dt², এটার সহগ বা কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে এটারও সহগ বা কোএফিসিয়েন্ট 1 বানাইতে হবে, অর্থাৎ d²x বাই dt² এখানে 5 দিয়ে ডিভাইড করতে হবে, প্লাস 5x ইকুয়াল 0। তাহলে এটা অনেকটা এটার মতো হয় আর কি, কারণ এখানে এটার কোএফিসিয়েন্ট বা সহগ ছিল 1, এইটারও কোএফিসিয়েন্ট বা সহগ আমরা 1 বানিয়ে ফেলছি। এবার বলো, ω² জায়গায় এখানে কি আছে? 5, তাই না? তাহলে ω² ইকুয়াল 5, তাহলে ফাইনালি বলতে পারি ω ইকুয়াল √5। ω ইকুয়াল যদি √5 হয়, তাহলে কৌণিক কম্পাঙ্ক কি 5 হবে? না, তার মানে 5 হবে না। কৌণিক বেগ 5 একক হবে, এটাও হবে না। কৌণিক কম্পাঙ্ক 5 একক, এটা হবে না। এই কোশ্চেনটা আসলে ভুল আছে, কোনো এক জায়গায় ভুল আছে। সরি, আমার ক্যালকুলেশনে মনে হয় একটু ভুল হয়েছে, আবার ক্যালকুলেশন করি। চলো, যে এখানে 5 দিয়ে ডিভাইড করলে d²x বাই dt² প্লাস 5 দিয়ে ডিভাইড করলে এখানে 25x হয়। আমি একটু আগে 5x লিখছিলাম মনে হয়, তো এখানে 25x হচ্ছে ওমেগার মান, ω² মান। তাহলে ω² ইকুয়াল টু 25 হলে ω ইকুয়াল হবে 5। এবার ঠিক আছে, তার মানে কৌণিক কম্পাঙ্ক ω5
ওকে, এটা ঠিক আছে। কৌণিক বেগ ওমেগা 5, কৌণিক বেগ এবং কৌণিক কম্পাঙ্ক একই জিনিস, শুধু কম্পাঙ্ক 5 এটা হবে না, শুধু কম্পাঙ্ক হচ্ছে এফ, তবে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, এটা ঠিক আছে। কৌণিক বেগ এটা হচ্ছে ওমেগা, মনে রাখবা কৌণিক কম্পাঙ্ক কৌণিক বেগ দুইটাই হচ্ছে ওমেগা, ওমেগার মান 5 ঠিক আছে, কিন্তু শুধু কম্পাঙ্ক এটা হচ্ছে এফ, এফের ফর্মুলা 19-এ পড়ে থাকবা তোমরা 1/t, এটা হবে না। তো অ্যান্সার হচ্ছে 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বার। পরের প্রশ্নে যাও। আচ্ছা, এখানে বলা হচ্ছে 2 গ্রাম, 6 গ্রাম এবং 4 গ্রাম, 2 গ্রাম, 6 গ্রাম এবং 4 গ্রাম ভরের 3টা বস্তুকণা যথাক্রমে এ বি সি কোণে ঘূর্ণন অক্ষ সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। তার মানে দেখো এখানে 3টা বস্তু, একটা এ, বি, একটা হচ্ছে সি, এদের ভর দেওয়া আছে, ভর হচ্ছে এম, এম দেওয়া আছে সবার, এই যে সবগুলার এম দেওয়া আছে, আর হচ্ছে বলা হচ্ছে এখানে 5 সেকেন্ডে 20 বার ঘুরে, সবারই 5 সেকেন্ডে 20 বার ঘুরে, তার মানে ওমেগা দিয়েছে, ওমেগা ইকুয়াল জানি আমরা 2πn/t, তাহলে 2π ইন্টু 20 বার ঘুরে, এর মান হচ্ছে 20 এবং 5 সেকেন্ড, টি এর মান হচ্ছে 5, তাহলে এখানে দাঁড়াই যদি 4-5 করি, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 8π, ওমেগার মান হচ্ছে 8π, এবং বস্তুকণার কৌণিক ভরবেগ যথাক্রমে এল এ, এল বি এবং এল সি, সবার কৌণিক ভরবেগ দেওয়া আছে, এবং অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, সবার দূরত্ব আছে, সবার দূরত্ব হচ্ছে আর। তাহলে কয়টা ইনফরমেশন আছে? একটা ইনফরমেশন হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে এম। তো ক নাম্বার প্রশ্ন যেটা 56 নম্বর প্রশ্ন, এখানে বলছে এ বস্তুর রৈখিক ভরবেগ, রৈখিক বেগ নির্ণয় করো। এ বস্তু কণার রৈখিক বেগ আমরা জানি ভি ইকুয়াল আর ওমেগা, তাহলে এ বস্তু কণা যেটা, এটার আর অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব, এখানে কণাগুলোর সিকোয়েন্স ছিল এ, বি এবং সি, তাহলে নিশ্চয়ই অক্ষ থেকে কণাগুলোর যে দূরত্ব 5 সেন্টিমিটার, এর হচ্ছে আর এর মান, অর্থাৎ 5/100 মিটার এককে নিলাম আমরা, এবং ওমেগা, ওমেগা ইকুয়াল আমরা জানি 2πn/t, একটু আগে যেটা বের করলাম 8π, তাই না? তাহলে এখানে হচ্ছে এখানে 5 × 8π/100, এটা করলে রেজাল্ট দাঁড়াচ্ছে 1.256 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে মনে রাখতে হবে পায়ের মান হচ্ছে রেডিয়ান এককে, 3.1416। ওকে, 57 বলছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো, কৌণিক ভরবেগ এল ইকুয়াল এম আর স্কোয়ার ওমেগা। তো এখানে তিনটারই কৌণিক ভরবেগ যেটা, কৌণিক বেগ যেটা ছিল 5 সেকেন্ডে 20 বার, অর্থাৎ 8π, একটু আগে আমরা যেটা বের করলাম, তিনটারই ওমেগা সেম, তার মানে বাদ বাকি দুইটা, অর্থাৎ তিনটারই ভর এবং ব্যাসার্ধ, এটা গুণ করতে হবে। ভর আর ব্যাসার্ধ গুণ করলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে অ্যান্সার 57, এটার অ্যান্সার হচ্ছে গ। ওকে, পরের প্রশ্নে যাও। 58 বলা হচ্ছে দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? দেখো এখানে বলা হচ্ছে দুটোর গতিশক্তি সমান, তো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, আমরা রৈখিক গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক জানি E=p²/2m, এবং কৌণিক গতির ক্ষেত্রে এটা কম্পেয়ার করে বানানো যায়। কৌণিক গতির ক্ষেত্রে E=হবে p², p হচ্ছে রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগ হচ্ছে L, তাহলে L²/2m, m হচ্ছে ভর, আর কৌণিক গতির ক্ষেত্রে ভরের রিপ্লেসে বা ভরের সাথে তুলনা করে লেখা যায় জড়তার ভ্রামক I, অর্থাৎ L²/2I। তো এখানে যেহেতু দুইটা ইকে সমান, অর্থাৎ E1 আর অথবা ইকে এবং আমরা দিই ইকে প্রাইম, দুইটা হচ্ছে সমান, তাদের ঘূর্ণন গতিশক্তি সমান, কৌণিক ভরবেগের অনুপাত চাইছি, তাহলে ইকুয়াল আমরা জানি এই যে L²/2
2i, তাহলে এখানে এল স্কোয়ার বাই 2i লিখবো আমরা, আবার এখানে এল প্রাইম স্কোয়ার বাই 2i প্রাইম লিখব। ওকে, তারপর বলা হচ্ছে তাদের আই, জড়তার ভ্রামক আই এবং 2i, মানে এল স্কোয়ার বাই 2i লিখলাম, কিন্তু এখানে এল প্রাইম স্কোয়ার বাই আই প্রাইমের জায়গায় কী লিখবো বলো তো? আই প্রাইমের জায়গায় লিখবো আমরা, এই যে আই প্রাইমের জায়গায় লিখবো 2i, কেন এখানে 2i বলা হচ্ছে, তাহলে 2 ইন্টু 2i, তারপরে 4i থাকে, তাই না? তাহলে এল স্কোয়ার বাই 2i, আর এ পাশে এল প্রাইম স্কোয়ার বাই 4i, তাহলে এটার অর্ধেক, তাহলে 58 এর রেজাল্ট হচ্ছে, ও এখানে স্কোয়ার আছে আর কি, 58 এর রেজাল্ট 58 হচ্ছে। এরপরে এল স্কোয়ার বাই 2i আর এখানে এল প্রাইম স্কোয়ার বাই 4i, তাহলে আমরা একসাথে এরকম লিখতে পারি না যে এল স্কোয়ার বাই 2i আর এল প্রাইম স্কোয়ার বাই 4i, তাহলে আমরা 2i দিয়ে ভাগ করলে এল স্কোয়ার ইকুয়াল এল প্রাইম স্কোয়ার বাই 2 লিখতে পারি। এবার রুট করে দিলে এল ইকুয়াল এল প্রাইম বাই রুট 2, অর্থাৎ একটার সাথে আরেকটার অনুপাত হচ্ছে 1:1/√2, বা এল প্রাইমকে যদি আমরা নিচে নিয়ে আসি, এল বাই এল প্রাইম ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/√2, মানে অনুপাত আকারে লিখলে হবে 1:√2। রেজাল্ট হচ্ছে খ নাম্বার। ওকে, 59, ঘূর্ণয়মান একটি বস্তুর জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কোয়ার, বস্তুটিকে এত জোল শক্তিতে ঘোরাতে কত কৌণিক বেগের প্রয়োজন? আমরা জানি ইকে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার, ইকে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। শক্তি দেওয়া আছে, কৌণিক বেগ চাইছে, কৌণিক বেগ, তাহলে ওমেগা চাইছে, তাহলে 2e সমান লেখা যায় 2e ইকুয়াল আই ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইকুয়াল √2e বাই আই, তাহলে 2 ইন্টু ইকের মান কত দেওয়া আছে 10 স্কোয়ার জুল, মানে 100 বাই জড়তার ভ্রামক হচ্ছে 2, তাহলে 2 চলে যাবে √100, মানে হচ্ছে 10। 59 এর অ্যান্সার হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, 60তে আসো, কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? কৌণিক ভরবেগের ফর্মুলা জানি আমরা mvr অথবা m ওমেগা আর স্কোয়ার, তাহলে mvr এটা সঠিক, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। mr স্কোয়ার ওমেগার এটা হচ্ছে না, কিন্তু mr ওমেগা স্কোয়ার এইটা কিন্তু সঠিক না, এটা হবে m ওমেগা আর স্কোয়ার, বরং mr ওমেগা স্কোয়ার হবে না, তাহলে এটা হচ্ছে সঠিক নয়। ওকে, 60, একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, আর কৌণিক বেগ কত? কৌণিক বেগ ওমেগা ইকুয়াল 2πn/t, তাহলে 2π 90 বার ঘুরছে, n এর মান 90, t এর মান বসাবা প্রতি মিনিট, অর্থাৎ 60, রেজাল্ট যা আসে তাই। ওকে, 62, জড়তার ভ্রামকের একক কোনটি? জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আই ইকুয়াল আমরা পড়ি না mr স্কোয়ার, বস্তুর ভর এবং ব্যাসার্ধের, বৃত্তাকার পথের ব্যাসার্ধের বর্গের গুণফলকে, ভরের একক কেজি এবং আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার, আর স্কোয়ারের একক মিটার স্কোয়ার। 63তে দেখো বলা হচ্ছে কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য? এটা ডিরেক্ট ফর্মুলা, আই ইকুয়াল টু আইজি প্লাস mh স্কোয়ার, ডি নাম্বার। 64-এ আসো, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কত? কৌণিক ভরবেগ পি আমরা জানি এল ইকুয়াল আই ওমেগা, বা mvr বা mr স্কোয়ার ওমেগা, তিনটার মধ্যে আমরা এইটা নিয়ে মাত্রা বের করি। m এর মাত্রা হচ্ছে m, v এর মাত্রা l t ইনভার্স 1, আর এর মাত্রা হচ্ছে l, তাহলে m l স্কোয়ার t ইনভার্স 1, m l স্কোয়ার t ইনভার্স 1। ওকে, কৌণিক ভরবেগের একক কোনটি? কৌণিক ভরবেগ, তাহলে দেখো কৌণিক ভরবেগ কি ছিল? mvr, m এর একক ছিল কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, আর এর একক হচ্ছে মিটার, তার মানে m কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে ডি নাম্বার। এরপরে 66, সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কীরূপ? খেয়াল করো, বলা হচ্ছে সমকৌণিক
সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের অনুপাত। আমরা জানি ইকে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। কৌণিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে বলছে গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত। তাহলে কৌণিক গতিশক্তি ইকে, এটাকে যদি আমরা জড়তার ভ্রামক আইকে নিচে নিয়ে আসি তাহলে কি থাকতেছে ওমেগা স্কোয়ার বাই 2। অর্থাৎ এটার যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে কৌণিক বেগের, এটা কি কৌণিক বেগ, এটার সাথে সমানুপাতিক। মানে হাফকে যদি আমরা কনস্ট্যান্ট বিবেচনা করি, এখানে হাফ যেটা আছে এটাকে যদি আমরা কনস্ট্যান্ট, যে 1/2 এটাকে কনস্ট্যান্ট বিবেচনা করলে এটার সাথে এটা রিলেশন হচ্ছে প্রপোর্শনাল। তাহলে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এবার 67 এবং 68-এর জন্য একটা উদ্দীপক দেওয়া আছে যে একটি চাকার জড়তার ভ্রামক আই দেওয়া আছে। চাকাটি মিনিটে 30 বার ঘুরে। মিনিটে 30 বার ঘুরে মানে ওমেগা ইকুয়াল 2πn/t। চাকার কৌণিক বেগ কত? তাহলে আমরা যে ফর্মুলা দিয়ে বের করব। পরে 68-এ আসো, চাকাটির কৌণিক ভরবেগ কত? দেখো, চাকার কৌণিক ভরবেগ টেস, কৌণিক ভরবেগ আমরা জানি এল ইকুয়াল আই ওমেগা। তাহলে ওমেগা আমরা আগে থেকে জানি কৌণিক বেগ যেটা, এবং জড়তার ভ্রামক আই দেওয়া আছে, আই এখানে ডিরেক্ট বসায় দেব। আচ্ছা, 69-এ বলা হচ্ছে যে নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান চোঙের ভর 5 কেজি এবং অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আছে চোঙের ব্যাসার্ধ কত? ওকে, আমরা জানি একটা রিং বা একটা চোঙ, একটা রিং এর মাঝখানে ফাঁকা থাকে সেন্টার, এটার ক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। এটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক mr²/2। আর একটা চোঙের ক্ষেত্রে জড়তার ভ্রামক সেম। চোঙ বলতে রিংয়ের মতোই ফাঁকা, জাস্ট এটা আর একটু লম্বাটে থাকে, তাই না? মানে সিলিন্ডারের মতো দেখতে, ভিতরে ফাঁকা। তো এটার বলে জড়তার ভ্রামক mr²/2। তাহলে দেখো, হাই ইকুয়াল mr²/2, এখানে চাইছে ব্যাসার্ধ। তাহলে r² ইকুয়াল কত? 2i/m। তাহলে আর ইকুয়াল কত? এই যে আর ইকুয়াল √/, যেটা 2i/m, এটা মান বসে দিলে হয়ে যাবে। তাহলে রেজাল্ট হবে, এটা রেজাল্ট হচ্ছে 0.20। ওকে, 70, একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার চাকতি ও রিংয়ের কেন্দ্র দিয়ে অবিলম্বগামী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত। আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল √i/m। তাহলে দুইটারই ভর কি বলছে? সেম। তাহলে চক্রগতির ব্যাসার্ধ ডিপেন্ড করে শুধুমাত্র √i-এর উপর, যদি প্রপোর্শনাল রিলেশন চিন্তা করি আমরা। তো এখানে বলছে একটা রিং, একটা চাকতি আর একটা কি রিং। আমরা জানি একটা চাকতির জড়তা ভ্রামক ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে mr²/2, আর একটা রিংয়ের ক্ষেত্রে অনুপাত হবে mr²। রিংয়ের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে mr²। যেহেতু ভর সেম, তাহলে ভর এখানে ম্যাটার করতেছে না। আর r²/2, আর এই পাশে শুধু r², আর এটার উপর রুট হবে, আবার দুইটার উপরে রুট। তাহলে এই পাশে থাকতেছে r/√2, আর এই পাশে থাকতেছে শুধু r/√2 এবং শুধু r। তাহলে 70-র অ্যান্সার হচ্ছে গ, মানে 1/√2। ওকে, তারপর 71, একটি পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। একটা পাতলা বৃত্তাকার চাকতি, এটা ডিরেক্ট ফর্মুলা, যে কোনো যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে থাকে তাহলে mr²/2, এবং যদি এরকম একটা চাকতি যে কোনো ব্যাস বরাবর থাকে, যে কোনো ব্যাস বরাবর যদি এইভাবে ঘুরে, তখন mr²/4। আচ্ছা, 72, গোলাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বগামী স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল √i/m, এবং পৃষ্ঠের অবিলম্বগামী স্পর্শকের সাপেক্ষে ডিরেক্ট ফর্মুলা বই থেকে দেখে নিবা। এরপর হচ্ছে 73, এম ভরের এবং এল দৈর্ঘ্যের সরু সুষমদণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বগামী গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা, ডিরেক্ট ফর্মুলা। 74, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? চাকতির ব্যাসার্ধ যদি আমরা অর্ধেক করি, তাহলে চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক mr² কত?
2, ভরকেন্দ্রগামী অক্ষ হলে m²/2, আর ব্যাস বরাবর হলে m²/4। যাই হোক, যদি ব্যাসার্ধ আমরা অর্ধেক করি, ব্যাসার্ধ অর্ধেক করলে r/2 হোল স্কোয়ার হয়ে যায়। তখন এটা হবে 1/4, তাই না, যেহেতু স্কোয়ার আছে। হাফকে স্কোয়ার করলে কত হয়ে যায়? 1/4, তাই তো? তখন 1/4 হয়ে যাবে। 75, খেয়াল করো, এখানে একটা চিত্র আছে, বলছে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত। এবি অক্ষ হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ, তাই তো? তাহলে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে m²/2, আর চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল হচ্ছে i/√i/m। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের i, এটুকু হচ্ছে i, এটাকে m দিয়ে ভাগ করব। mm কেটে দিলাম, রুট করে দিলে r/√2, এবং r এর মান দেওয়া আছে 2, ব্যাসার্ধ ফিগার দেওয়া আছে, r এর মান কত? 2 দেওয়া আছে। তার মানে 2/√2 মানে হচ্ছে শুধু রুট। 75 হচ্ছে গ। এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক সিরি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? এটা হচ্ছে 1/3 গুণ, 1/3 গুণ। কারণ সিরি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/3m²। এগুলো ডিরেক্ট ফর্মুলা। পরের প্রশ্ন, নিম্নের চিত্র দুটি 1 কেজি এবং 1 মিটার দৈর্ঘ্যের সুষমদণ্ড এবি এর লম্বগামী অক্ষ এক্স এর সাপেক্ষে ঘুরতেছে। দণ্ডটা হচ্ছে আমাদের এবি, দণ্ড হচ্ছে যে এ থেকে বি এইটুকু, এবং এক্স অক্ষের সাপেক্ষে এটা ঘুরতেছে, চারপাশে এরকম ঘুরতেছে। তো প্রশ্ন হচ্ছে, চিত্র 1 ও চিত্র 2 উল্লেখিত দণ্ডদ্বয়ের জড়তার ভ্রামকের অনুপাত কত? আমরা জানি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ml²/12, আর প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ml²/3। তাহলে ভাগ করতে হবে আমাদের। অনুপাত তৈরি করলে অনুপাত হবে 4:1। 78, চিত্র 1 অনুযায়ী চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধের ফর্মুলা জানি আমরা কে ইকুয়াল √i/m। তাহলে জড়তার ভ্রামক মাত্র যেটা দেখলাম, এটাকে ভর দিয়ে ভাগ করলে রুট করতে হবে। পরের প্রশ্ন, dx অংশের ভর কত? দেখো, টোটাল দণ্ডের ভর হচ্ছে, টোটাল দণ্ডটার ভর হচ্ছে m, অর্থাৎ l দৈর্ঘ্যের দণ্ডের ভর m, অতএব একক দৈর্ঘ্যের দণ্ডের ভর হচ্ছে m/l। অতএব dx অংশের ভর হচ্ছে m/l ইন্টু dx, অর্থাৎ ml ইনভার্স 1 d ইন্টু dx। 80 নম্বর বলছে, এবি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামকের সমাকলিত রূপ কত? আমরা দেখতে পাচ্ছি এখানে i ইকুয়াল, আমরা জানি mr², কিন্তু এখানে ক্ষুদ্র একটা ভর ছিল, এবং আমাদের যে ক্ষুদ্র ভরটা ছিল, ফিগারে আসি আবার একটু, এটা x ডিস্টেন্সে ছিল। ক্ষুদ্র ভরটা ছিল আমাদের কত ডিস্টেন্সে? অক্ষ থেকে x ডিস্টেন্স। তাহলে দেখো, একটু আগে আমরা ক্ষুদ্র ভরের জন্য যে ভর পাচ্ছিলাম, এটা ছিল m/l ইন্টু dx। এটা ছিল ক্ষুদ্র অংশের ভর, এটাকে আমি dm বিবেচনা করলাম, dm ক্ষুদ্র অংশের ভর। আচ্ছা, আর এই ক্ষুদ্র অংশটুকু, এই যে dx, এটুকু হচ্ছে x দূরত্বে আছে, এই যে এখান থেকে x দূরত্বে আছে। তাহলে i কল জানি আমরা mr²। তো এখানে m হবে না, dm হবে, এবং r² হবে না, হবে হচ্ছে x²। অর্থাৎ dm এর মান ছিল m/l। এটা মূলত প্রমাণ আছে আর কি, প্রমাণ থেকে আসছে m/l ইন্টু dx ইন্টু x²। x²টা আমি ভিতরে লিখতেছি, তাহলে এটাকে সমাকলিত করলে যেরকম ইন্টিগ্রেশন সাইন দিতে হবে। এটা ছিল di, সমাকলন করলে হয়ে যাবে i। তাহলে এটা দাঁড়াচ্ছে কোনটার মতো দেখতে? প্রথমটার মতো। এই যে m/l যদি আমরা বাইরে নিয়ে আসি, এখানে m/l বাইরে আনলাম, ভিতরে হচ্ছে x² ইন্টু dx। ওকে, টর্কের মাত্রা কোনটি? দেখো, টর্ক টাউ ইকুয়াল জানি আমরা r ক্রস f, এবং a ক্রস b এর ফর্মুলা হচ্ছে ab sin থিটা। তাহলে r ক্রস f এর ফর্মুলা হবে rf sin থিটা। বৃত্তাকার পথে rf sin কত হয়? 90 ডিগ্রি হয়। sin 90 মান 1, তাহলে থাকতেছে ফাইনালি rf। এখন বলো, r এর মাত্রা হচ্ছে, r কি? r এর মাত্রা হচ্ছে মিটার। বলের মাত্রা কি বলো তো? r এর মাত্রা হচ্ছে মিটার না, r এর মাত্রা হচ্ছে l, এবং বলের মাত্রা হচ্ছে ml T⁻²। তাহলে ফাইনালি থাকতেছে ml² T⁻², অর্থাৎ খ নাম্বার। 82, কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে কি বলে?
কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলের ভ্রামককে বলে টর্ক। টর্কের সংজ্ঞা থেকে আর কি টর্ক বলে। তারপর এটাকে টর্ক বলে। তারপর কোনো অক্ষ সাপেক্ষে বস্তুতে প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে? 83 নাম্বার প্রশ্ন পড়ো। কোনো অক্ষ সাপেক্ষে প্রযুক্ত বলের মান এবং দূরত্বের গুণফল আর, এটাকে টর্ক বলে। কারণ টাউ ইকুয়াল জানি আমরা আর ক্রস এফ। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি টর্কের সমীকরণ? ডিরেক্ট ফর্মুলা, টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। এখানে আর ক্রস এফ লিখতে হবে, এফ ক্রস আর লেখা যাবে না। 85 ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের গুণফলকে কি বলে? টর্ক বলে। তারপর টর্কের একক কোনটা? টর্কের একক নিউটন মিটার। কারণ টাউ ইকুয়াল টু বলছি আমরা আর ক্রস এফ, বলের ইউনিট হচ্ছে নিউটন এবং আর এর ইউনিট হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার। 86 টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল। টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল। যদি কোনো একটা বৃত্তাকার মানে অক্ষের সাপেক্ষে একটা বস্তুকে বৃত্তাকার পথে আমরা ঘুরাই, তখনই কেবল টর্ক তৈরি হয়। চিত্রে বলের ভ্রামক টাউ হলে কোনটা সঠিক? টাউয়ের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, টাউ ইকুয়াল আর ক্রস এফ। এরকম কোনো অপশন নাই, শুধু ডিরেক্ট আর এফ আছে, এরকম দিলে হবে না, ভেক্টর চিহ্ন দিতে হবে, এটা হবে না। তাহলে আমরা জানি এ ক্রস বি এর ফর্মুলা এ বি সাইন থিটা, তাহলে আর এফ সাইন থিটা, এইটা হবে। অপশন হচ্ছে গ। 89 কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য হবে যদি শূন্য হয়, তাহলে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অক্ষের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মান শূন্য, এটা ঠিক আছে। তারপর হচ্ছে বলের মান শূন্য, এটা ঠিক আছে। ভেক্টর ও বলের মধ্যবর্তী কোণ 90, এটা হবে না। 90 হলে আর এফ সাইন 90 মান হচ্ছে 1, এটা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। নিউটন মিটার একক কোনটি? নিউটন মিটার একক হয় কিসের? 90 নাম্বার খেয়াল করো, নিউটন মিটার একক হয় কিসের? এটা হচ্ছে কৌণিক ভরবেগের না, এটা হচ্ছে কাজের এবং বলের ভ্রামকের। বলের ভ্রামক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এটা হচ্ছে নিউটন মিটার। আর কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ আর, মানে এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে বলের একক নিউটন, সরণ একক মিটার, নিউটন মিটার। 90 হলো। তারপর হচ্ছে 91 কৌণিক ভরবেগের পরিবর্তন হার নিচের কোনটির সমান? আমরা জানি রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের সমান বা বলের সমানুপাতিক। আর কৌণিক ভরবেগেরটা হচ্ছে কৌণিক বলের সমান। কৌণিক বল মানে হচ্ছে টর্ক। 92 কৌণিক ভরবেগের পরিবর্তন হার কোনটির সমান? একই প্রশ্ন, টর্ক। 93 2 কেজি ভরের একটি চাকার ব্যাস দেওয়া আছে, এতে 2 কেজি ভর মানে ভর দেওয়া আছে, চাকার ব্যাস এত হলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ 25 সেন্টিমিটার এবং ওমেগা দেওয়া আছে। ওমেগা হচ্ছে 2 রেডিয়ান, আলফা দেওয়া আছে। আলফা কৌণিক ত্বরণ 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োজন? ফর্মুলা হবে টাউ ইকুয়াল টু আই আলফা, এবং আই ইকুয়াল জানি আমরা এম আর স্কোয়ার ইন্টু আলফা, তিনটা গুণ করলে হয়ে যাবে। পরের প্রশ্ন 94 নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? এখানে 94-এর জন্য সম্পর্ক সঠিক নয় হচ্ছে গ নাম্বার। কারণ টাউ ইকুয়াল টু জানি আমরা জানি কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে। মানে যে টাউ ইকুয়াল এইটা হবে ডিডিটি অফ এল, কিন্তু এখানে বিপরীত সম্পর্ক দেওয়া আছে, এল ইকুয়াল টু ডিডিটি অফ টাউ দেওয়া আছে, এটা হবে না। পরেরটাতে আসো, কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর আছে, রৈখিক ভরবেগ আছে, কৌণিক ভরবেগ, প্রযুক্ত বল, টর্ক, এল সবই দেওয়া আছে। এখানে 95 এটা ডিরেক্ট ফর্মুলা, এটা হচ্ছে ক। 96-এ আসো, চাকার ভর আছে, ব্যাসার্ধ আছে, চক্রগতির ব্যাসার্ধ টর্ক এবং কৌণিক ত্বরণ দেওয়া আছে। চাকাটার জড়তার ভ্রামক কত? আমরা জানি জড়তার ভ্রামক
আই ইকুয়াল এটা এম কে স্কোয়ার, তাহলে এম আর কে চক্রের গতির সাথে গুণ করলে মিলে যাবে। 96 কত মানের টর্ক প্রয়োগ করা হয়েছিল? আমরা জানি টাউ ইকুয়াল আই আলফা, জড়তার হোক এবং আলফা যেটা আলফা কৌণিক ত্বরণ গুণ করলে মিলে যাবে। কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল, আচ্ছা 98 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। তো দেখো এখানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। খেয়াল করো, কেন্দ্রমুখী বল আমরা জানি কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন কেন্দ্রমুখী বল কাজ করে কেন্দ্রের দিকে, অর্থাৎ এফ কাজ করে কেন্দ্রের দিকে, এবং বস্তুটার যে কোনো মুহূর্তে সরণ হচ্ছে স্পর্শক বরাবর, এস হচ্ছে এই দিকে, বস্তু এই দিকে ঘোরানো হচ্ছে, যে কোনো মুহূর্তে সরণ হচ্ছে স্পর্শক বরাবর। যদি এই পয়েন্টে থাকে তখন সরণ হবে ওই দিকে এবং বল কাজ করবে কেন্দ্রের দিকে। অলওয়েজ বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এফ ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, কস 90 মান কত জানি আমরা? শূন্য। তাই টোটাল কাজ কত হবে? শূন্য। 99 কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, আবার সে একই প্রশ্ন, শূন্য। 100 বলছে বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে চলমান গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? এখানে বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেই তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ দেওয়া আছে হচ্ছে 2, ব্যাসার্ধ চাইছে আর ইকুয়াল হট। আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়াল ভি স্কোয়ার বাই এ, এটা দিয়ে সলভ করবো আমরা। নেক্সট প্রশ্ন, একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। ঘূর্ণনের কৌণিক গতি কত হলে বালতির পানি বাইরে বের হবে না? তাহলে দেখো উলম্ব তল মানে একটা বস্তুকে যদি আমরা এরকম উলম্ব তলে ঘোরাই, মনে করো এই যে বস্তুটা এরকম ঘুরতেছে উলম্ব তলে, বালতি এখানে আছে, বালতি যখন এখানে থাকে তার ওজন বল কাজ করে নিচের দিকে অর্থাৎ এমজি, আর কেন্দ্র বিমুখী বল কাজ করে অলওয়েজ বাইরের দিকে, এটা হচ্ছে এফসি। তাহলে এফসি ইকুয়াল হইতে হবে এমজি, দুইটা যদি ইকুয়াল হয় তাহলে পড়বে না। এফসি যদি বড় হয় তাহলে বস্তু বাইরের দিকে ছিটকে যাবে, আর যদি এমজি বড় হয় তাহলে বস্তুর বালতির পানি নিচে পড়ে যাবে, অর্থাৎ ওজন বল বেশি। তাহলে এফসি সমান জানি আমরা এমবি স্কোয়ার বাই আর ইকুয়াল হচ্ছে এমজি। এম যদি কেটে দেই ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে জি। তাহলে প্রশ্নে ছিল যে কৌণিক গতি কত হলে বালতির পানি বাইরে বের হবে না? আমরা জানি ভি কল আর ওমেগা, তাহলে এখানে যদি ভি এর মান বসাই তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর সমান হচ্ছে জি। আর কেটে দিলাম, তাহলে আর ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর। তাহলে ফাইনালি ওমেগা ইকুয়াল রুট ওভার জি বাই আর, অর্থাৎ খ নম্বর। পরের প্রশ্ন 102, এখানে বলা হচ্ছে যে 5 কেজি ভরের একটি বস্তু এত সমদ্রুতিতে, তাহলে খেয়াল করো বস্তুর ভর হচ্ছে 5 কেজি, এম দেওয়া আছে, বস্তুর সমদ্রুতি বেগ দেওয়া আছে ভি দেওয়া আছে, ঘোরানো হচ্ছে, তারপর সমদ্রুতিতে 5 মিটার ব্যাসার্ধের আর দেওয়া আছে, আর বৃত্তাকার পথে ঘুরছে। কেন্দ্রমুখী বলের দিক কোন দিকে হবে? কেন্দ্রমুখী বলের দিক কোন দিকে হবে? তো আমরা জানি কেন্দ্রমুখী বল অলওয়েজ কাজ করে কেন্দ্রের দিকে। তো এখানে বস্তুটা আছে আপাতত এই যে এইখানে ডিরেকশন দেওয়া আছে, বস্তুটা এইখানে আছে, এটার আমরা জানি যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন স্পর্শক বরাবর বস্তু সরণ হয়, সরণের দিক এবং বেগের দিক থাকে স্পর্শক বরাবর, আর কেন্দ্রমুখী বলের দিক থাকে কেন্দ্রের বরাবর। তাহলে বস্তু যখন এখানে আছে কেন্দ্রমুখী বল আছে যে এই দিকে, মানে বস্তু যখন দক্ষিণ সাইডে আছে কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে, আর কেন্দ্র হচ্ছে উত্তর সাইডে, অ্যান্সার হচ্ছে ক। 102 103 এটাতে বলা হচ্ছে কেন্দ্রমুখী বলের উদাহরণ। কেন্দ্রমুখী বলের উদাহরণ কোনটা? তো
তো এখানে বৃষ্টি ভেজা রাস্তায় সাইকেলের চাকা থেকে পানি ছিটকে কেন্দ্র বিমুখী সাইকেলে পানি, হ্যাঁ, তো চাকা থেকে যখন সাইকেল চলে তখন দেখবা যে সাইকেল এইভাবে চলার সময় সাইকেলের চাকা থেকে ছিটকে পানি বাইরে চলে যায়, স্পর্শক বরাবর এরকম বাইরে চলে যায়। তো এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলে উদাহরণ। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ, একটা পৃথিবী এর চারপাশে কৃত্রিম উপগ্রহ ঘুরে, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলে উদাহরণ। তারপর বক্রপথে দ্রুতিতে চলন্তকারী দুর্ঘটনায় যদি একটা বাঁকা পথ, মনে করে একটা রাস্তায় সেখানে বাঁক নিছে, তো এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় এখানে গাড়ি দেখা যায় এরকম কেন্দ্র বিমুখী বলে কারণে সে ছিটকে বাইরে পড়ে যায়, খাদে পড়ে যায়। তো অর্থাৎ 1, 2, 3 তিনটাই হবে। 104 ঘূর্ণয়নরত কোনো ঘূর্ণয়নরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল এবং অবস্থান ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হলে, থিটা 180 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ, এটা সঠিক নয়। থিটা ইকুয়াল 180 ডিগ্রি হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হয় না, কারণ আমরা জানি ঘূর্ণন বল অর্থাৎ টাউ ইকুয়াল আর ক্রস এফ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, থিটা 180 ডিগ্রি হলে এটা সর্বোচ্চ হবে না। থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে সর্বনিম্ন, হ্যাঁ এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ওকে, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে সর্বোচ্চ, এটাও ঠিক আছে। তাহলে রেজাল্ট হচ্ছে 2 আর 3। এবার আসো ব্যাংকিংয়ের ফর্মুলা। তো এখানে বলছে একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি, এটা ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে আর কি। ক নাম্বার, ভি কল আমরা জানি √r/g tan থিটা, √r মানে হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে হাফ মানে √r। তো এইটার চেয়ে বেগ কম হইতে হবে, অর্থাৎ লেস অর ইকুয়াল। তারপরে বলা হচ্ছে 100 মিটার বাঁকের ব্যাসার্ধ, তাহলে এখানে আর দেওয়া আছে, আর হচ্ছে কত 100 মিটার বাঁকের ব্যাসার্ধ, এত বেগে ভি দেওয়া আছে। চলে আরোহীকে উলম্বের সাথে কত গুণে আনত করতে হবে, মানে রাস্তার ব্যাংকিং কোণ বের করতে হবে। ব্যাংকিং কোণ ভূমির সাথে বের করা যায়, উলম্বের সাথে বের করা যায়। থিটা ইকুয়াল টু tan ইনভার্স v²/rg, এটা অ্যাপ্লাই করবো আমরা। পরের প্রশ্নে 107 নম্বর, রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? রাস্তার ব্যাংকিং কোণ ভরের উপর নির্ভরশীল নয়। আমরা জানি থিটার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স v²/rg, বেগের উপর নির্ভরশীল, ব্যাসার্ধের উপর নির্ভরশীল। আবার এখানে দেওয়া আছে বেগ, এখানে আছে ব্যাসার্ধ, অভিকর্ষ ত্বরণ, তিনটাই আছে, ভরের উপর নির্ভরশীল নয়। 108 বলছে আরোহী এত ব্যাসার্ধের, আর এর মান দেওয়া আছে 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে ঘুরতে চাইলে ভি দেওয়া আছে, উলম্বের সাথে কত গুণ হয়, একই কোয়েশ্চেন, বেগ আছে ব্যাসার্ধ আছে, আমরা থিটা বের করব। 109 ব্যাংকিংহীন আরোহী সমতল রাস্তায় নিরাপদে যানবাহন বাঁক নেওয়ার শর্ত কি? নিরাপদ শর্ত হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে কেন্দ্র বিমুখী বলের মান ছোট হইতে হবে এবং অথবা সমান হইতে হবে, কিন্তু বড় থাকা যাবে না। রেজাল্ট হচ্ছে 2 আর 3। ব্যাংকিং কোণ নির্ভর করে কিসের উপর? একই প্রশ্ন, বস্তুর বেগের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে না, ব্যাসার্ধের উপর নির্ভর করে। 1 আর 3, রেজাল্ট হচ্ছে 1 আর 3। 111তে দেখাও, পি এবং কিউ স্থানে দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, মানে দুইটা ভিন্ন ভিন্ন স্থানে ব্যাসার্ধ R1 এবং R2 বিবেচনা করে নিলাম আমরা। প্রত্যেক বাঁকের ব্যাংকিং কোণ থিটা দেওয়া আছে, থিটা। উভয় স্থানে রাস্তার প্রস্থ হচ্ছে এক্স দেওয়া আছে, এক্স। কিউ স্থানের রাস্তার ভিতরের পার্শ্ব বাইরের পার্শ্ব অপেক্ষা কত উঁচু? আমরা জানি সাইন থিটা ইকুয়াল h/x, এটা দিয়ে h বের করব, এটা দিয়ে h বের করব। পরের প্রশ্ন, পি ও কিউ স্থানের রাস্তা দুটির গতিবেগের সর্বোচ্চ অনুপাত ভি ইকুয়াল টু আমরা জানি √r/g tan থিটা, দুইটার থিটা বের করে আমরা ভি বের করব, ভি। পরের প্রশ্ন, সংঘর্ষ। 7 কেজি ভরের একটি বস্তু স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় ভরবেগ এর সংরক্ষণশীল নীতি মেনে চলে এবং গতিশক্তি এর সংরক্ষণশীল নীতি মেনে চলে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ আর গতিশক্তি কী থাকে? সমান থাকে। তো বলছে 7 কেজি ভরের বস্তু একটা স্থির বস্তুর সাথে, এই স্থির বস্তুটার কিন্তু ভর দেওয়া নাই, ধরলাম এটা M1 আর এটা হচ্ছে M2। স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, ভালো কথা। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে।
তাহলে V1 যদি x ধরি, এটার V2 তো শূন্য, কারণ যেহেতু স্থির, V2 হচ্ছে শূন্য, এটা স্থির। আর এই এগুলো ধরবো আমরা U1, আর এটা হচ্ছে U2, আর এটাকে V1 ধরবো x-এর 4/1 বস্তুদ্বয়ের মিলিত ভরবেগ কত? আচ্ছা, এখানে বলা হচ্ছে সংঘর্ষের পর বস্তু একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, স্থির বস্তুর ভর কত, অর্থাৎ m2 কত, এটা চাইছে। ওকে, এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতি m1 u1 প্লাস m2 u2 কিন্তু শূন্য, কারণ যেহেতু স্থির বস্তু ছিল, ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, এটা অ্যাপ্লাই করলে মিলে যাবে। এবং যদি দুইটা মান আননোন থাকে তাহলে হাফ m1 u1 স্কোয়ার, মানে গতিশক্তির সংরক্ষণশীল নীতি যেটা, প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। গতিশক্তির সংরক্ষণশীল নীতি এটা অ্যাপ্লাই করব। তারপর অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা সংরক্ষিত হয়? অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়। স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, দুই সংঘর্ষের বেলায় ভরবেগ সংরক্ষিত থাকে, আর শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় গতিশক্তি সংরক্ষিত থাকে। ওকে, 15 নম্বর বলছে দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগ একই থাকবে। হ্যাঁ, যে কোনো সংঘর্ষের বেলায় মোট ভরবেগ সেম থাকে, সংঘর্ষের পূর্বে গতিশক্তি একই থাকবে। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই গতিশক্তি সেম থাকবে। সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে, এটা ঠিক আছে। তার মানে 3টা অ্যান্সার। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের এই 115টা MCQ, এগুলো মোটামুটি এই চ্যাপ্টারে সবগুলো টপিক কভার করে, মানে সব টপিক থেকে বোর্ডে এই MCQগুলো, এই জায়গাগুলো থেকে MCQ আসে। আশা করি এইগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি